ডিউটি যাইও, সেই ডিউটির পূজার মণ্ডপে বসে বসে কাগজে গ্রেপ্তারি পরোয়ানার সংজ্ঞা লেখছি, সমনের সংজ্ঞা লেখছি, হুলিয়ার সংজ্ঞা লেখছি, বসে বসে লেখছি। অনেকে ফ্রি থাকেও লিখতে পারেননি। তার মানে আমি এটা বললাম কেন? আমি এটা বলছি হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়, ঠিক আছে? আমি যদি ডিউটি যাই, ওখানে টেবিল আছে, চেয়ার আছে, খাতা আছে, ওই কমিটিকে খাতা, ওখানে বসে বসে লেখা যায়, ঠিক না? আমি বসে প্রায় মনে করেন 35-40 মিনিট লিখছি। তাহলে এটা আমার জন্য উপকার হয়েছে। তোমাদের জন্য নির্দেশনা লিখতে হবে, প্রচুর লিখতে হবে, লেখার কোনো বিকল্প নেই। আমি বাড়ির কাজ দিছিলাম যে ভাই একটু করিয়ে নাও, কয়েকজন করছে, বাকি লোক করে নাই। আপনাকে লিখতেই হবে, লেখার কোনো বিকল্প সিস্টেম নাই যে না লিখে ভালো রেজাল্ট করবেন। যা হোক, গত ক্লাসে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 87 হুলিয়া পর্যন্ত পড়াইছিলাম। আজকে আমরা ক্রোক পড়বো, ক্রোক, তারপরে তল্লাশি, তল্লাশি পরোয়ানা, এখতিয়ারের বাহিরে কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু, এই বিষয়গুলো আমরা একটু পড়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি সবসময় বলছি ফৌজদারি কার্যবিধি আইনের এই যে 42 থেকে 176, এটা সবসময় আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং পদোন্নতি পরীক্ষায় এইগুলোই পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে ভাই? আমরা বেহুদা কোনো জিনিস পড়ি না, যা আসে সেইগুলোই আমরা বারবার প্র্যাকটিস করব। তাহলে আমরা একটা রিভিশন দেই প্রথম থেকে, যে কি পড়ছিলাম আমরা। ফৌজদারি কার্যবিধি আইনের 4 ক তে অ্যাডভোকেট, ক এর ক অ্যাটর্নি জেনারেল, খ তে জামিনযোগ্য জামিনের অযোগ্য, গ তে অভিযোগ, জ তে নালিশ, ট তে অনুসন্ধান, ঠ তে তদন্ত, স তে আমলযোগ্য অপরাধ, ড তে আমলের অযোগ্য অপরাধ, ত তে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারপরে হচ্ছে মূর্ধন্যতে হচ্ছে আপনার অপরাধ, দন্তন্যতে পাবলিক প্রসিকিউটর, আর হচ্ছে ততে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধতে হচ্ছে থানা। এই হলো সংজ্ঞাগুলো। তা এর মধ্যে সংজ্ঞা তো কোনটা কোনটা ইম্পর্টেন্ট তা তো আমি আগেই কইছি, সেটা হচ্ছে আমলযোগ্য আমলের অযোগ্য অপরাধ, আর তদন্ত অনুসন্ধান, হ্যাঁ। তারপরে নালিশ, অভিযোগ, এই সংজ্ঞাগুলো, ভারপ্রাপ্ত কর্মকর্তা, এই সংজ্ঞাগুলো মুখস্থ থাকা লাগবে, কেননা এই সংজ্ঞা থেকে ওই সামনের প্রশ্নের সাথে ল্যাজ লাগাই দেয়, ঠিক আছে? এই সংজ্ঞাগুলো জানা থাকা দরকার, এবং আমার বিশ্বাস এগুলো আপনাদের সবার মুখস্থ আছে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাব ওই যে 6 ধারায়। 6 ধারায় বাংলাদেশে 2 শ্রেণীর আদালত থাকবে, 4 শ্রেণীর বিচারক, 2 শ্রেণীর বিচারক থাকবে, 4 শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে। এরপরে চলে যাব আমরা 10 ধারায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11তে জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট, 12তে হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট। জেনে রাখা ভালো, স্পেশাল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব আমাদের পুলিশ অফিসাররা করতে পারে, অর্থাৎ এএসপি পদমর্যাদার নিম্নে নয়, এমন পুলিশ অফিসাররা এই দায়িত্ব পালন করে থাকে। ক্লিয়ার? এরপরে আমরা সামনে চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 35 ধারায়। 35 ধারায় বেসিক্যালি বলতেছে যে একজন ব্যক্তি একটি মামলায় একাধিক অপরাধে দণ্ডিত হলে একটার পরে একটা সাজা চলবে, এটাই নিয়ম। তবে আদালত যদি বলে যে না, সাজা একত্রে চলবে, তাহলে একত্রে চলতে পারবে, কোনো সমস্যা নাই। আর 35-এর কতে বলতেছে একজন ব্যক্তি বিচার শেষ হওয়ার পূর্ব পর্যন্ত যে কয়দিন সময় জেল হাজতে আটক থাকে, এই জেল হাজতের সময়টুকু মামলার ওই যে বিচার কার্যের ওই শাস্তির সাথে এটা বাদ দিতে হবে। অর্থাৎ একজনের শাস্তি যদি 5 বছর হয়, সে যদি 3 বছর জেলে থাকে, তাহলে বলতেছে যে বাকি 2 বছর জেল খাটলে তার জেল খাটা হয়ে যাবে, বাকি জেল খাটার দরকার নাই। এই ফৌজদারি কার্যবিধি আইনের আপনার 4র্থ অধ্যায়, যেখানে বলতেছে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে জনসাধারণ সহায়তা করবে। 42 থেকে 45 ধারা খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু, এটা আপনারা জানেন যে 42 ধারায় বলতেছে যে কি বলতেছে, বলতেছে যে জনসাধারণ ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে সহায়তা করবে আসামি গ্রেপ্তার ও পলায়ন প্রতিরোধে। আর একটা বলতেছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তবে আইন শৃঙ্খলা এবং আসামি আসামি পলায়ন প্রতিরোধে যদি সাহায্য না করে, সেই ক্ষেত্রে হচ্ছে 187 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। যেমন এই যে এবছর প্রশ্ন আসছিল যে পলায়নের সাহায্য, আসামি গ্রেপ্তারে চাচা সহায়তা করলো না, চাচা ওই যে আসামি চাচা, তাই না? তাহলে এই জন্য রাখাল চন্দ্র স্যারের বইতে 187 দেওয়া আছে, দেখছেন? তাহলে এটা 187 দিতে হবে। এরপরে হচ্ছে 45 ধারায় বলতেছে গ্রামের চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার এরা অপরাধের সংবাদ দিয়ে বা তথ্য দিয়ে সহায়তা করে, যদি না করে দণ্ডবিধির 176 ধারা মোতাবেক সে অপরাধী। এরপরে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের আপনার 44 ধারা, যেখানে আপনাকে বলতেছে যে আপনার এলাকার মানে গণ্যমান্য ব্যক্তি বা এলাকার কিছু মানে ব্যক্তি সাধারণ, এখানে কিন্তু বাধ্য ব্যক্তিরা না, কিন্তু 45-এ শুধুমাত্র বাধ্য ব্যক্তিরা, ঠিক আছে? 44-এ যে কোনো ব্যক্তি চুরি, ডাকাতি, দস্যুতা, হত্যা, খুনের চেষ্টা, হ্যাঁ, অনিষ্ট, এই যত অপরাধ বাংলাদেশে হয় সব অপরাধের সংবাদ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে দিয়ে সহায়তা করবে। তবে
খামখেয়ালি মতো সংবাদ দিলে হবে না। কাউকে হয়রানির জন্য যদি সংবাদ দেয় সেক্ষেত্রে 182 ধারা মোতাবেক ওই পাবলিক অপরাধী হবে, ঠিক আছে। 46 থেকে 67 ধারা পর্যন্ত গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার বিষয়ে আলোচনা করছে। এবছর গ্রেপ্তার রিলেটেড প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট। গ্রেপ্তার রিলেটেড প্রায় প্রশ্ন আছে 30 থেকে 35টা, ঠিক আছে। এগুলো আমরা 1-2 মাস পরে আরো বিস্তারিত জানবানি। আস্তে আস্তে একদিন যদি আমি সব কয়ে ফেলাতে সমস্যা, তাহলে আস্তে আস্তে এগুলো আমরা জানবো। গ্রেপ্তার হচ্ছে 46, 46-এর 1 কথা বা কার্যধারা গ্রেপ্তার, 2 হচ্ছে বল প্রয়োগ করে গ্রেপ্তার, 3 হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি না হলে মৃত্যু ঘটানো যাবে না। আর 47 অনুমতি নিয়ে গ্রেপ্তার, 48 অনুমতি না দিলে 10 জানলা ভাঙ্গে ভিতরে প্রবেশ করে গ্রেপ্তার, 49 আপনাকে বলতেছে যে আপনার এই 10 জানলা ভাঙ্গে আপনি বেরিয়ে আসতে পারবেন। 85 অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 51-তে আটক ব্যক্তির দেহ তল্লাশি, 52-তে মহিলার দেহ তল্লাশি, 53-তে আপত্তিকর শস্ত্র পাওয়া গেলে তখনকার কার্য পদ্ধতি। আর 54-তে পুলিশ অফিসার কর্তৃক 9টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 55-তে থানার ওসি কর্তৃক 3টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 56-তে অধস্তন অফিসার দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 57-তে আমলের অযোগ্য অপরাধীকে পুলিশ অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 58-তে এখতিয়ারের বাইরে বিনা পরোয়ানায় পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তার, 59 ধারায় জনসাধারণ কর্তৃক 2 শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, গ্রেপ্তার করে পুলিশের নিকট সোপর্দ করবে পুলিশ। 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে, 57 ধারায় ব্যবস্থা গ্রহণ করবে। ক্লিয়ার? আর 60 ধারায় গ্রেপ্তার সম্পর্কে তথ্য জানাতে হবে। 61 ধারায় বলতিছে যে আপনার এই 24 ঘন্টার বেশি কোনো আসামিকে পুলিশ হেফাজতে রাখতে পারবে না। আর 62 ধারায় আপনাকে বলতেছে মেট্রো এলাকায় আসামি গ্রেপ্তার করা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে, থানা এলাকায় অর্থাৎ জেলা এলাকায় আসামি গ্রেপ্তার হলে, যেমন আমরা মাগুরা জেলায় আছি, তাই না, এই জেলা এলাকায় আসামি গ্রেপ্তার করা হলে শ্রীপুর থানার ওসি কাকে জানাবে? ওসি স্যার জানাবে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটকে জানাবে, এবং জানাবে হচ্ছে আপনার যে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটকে বিষয়টা জানাবে যে আমার থানায় আজকে এই কটা আসামি গ্রেপ্তার হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা বিষয় জানার চেষ্টা করব। ফৌজদারি কার্যবিধি আইনের 63-তে জামিন, 64-তে ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তার, 65-তে ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের নির্দেশ বা পরোয়ানা ইস্যু করতে পারে, 66-তে পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন করলে পুনরায় গ্রেপ্তার, 67 ধারায় আপনাকে বলতেছে যে পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন করার পরে এই 66 ধারার গ্রেপ্তারের ক্ষেত্রে 47, 48, 49 ধারার পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। 68-তে সমন, 69-এ সমন জারির পদ্ধতি, 70-এ আপনার এই সাবালক পুরুষের নিকট সমন জারি, 71-এ সাক্ষীদের উপস্থিতিতে লটকিয়ে সমন জারি, 72-এ বলতেছে যে আপনার সরকারি কর্মচারী, এটা কালকে বসে বসে এটা আমি লিখছি, বা সরকারি কর্মচারীর উপর সমন জারির বিধান কি, এগুলো পড়াইছি। আর 74, 73, 71-এর বাইরে সবল, 74-এ বলতেছে, 74 ধারায় আপনাকে বলতেছে যে সমন জারির চূড়ান্ত প্রমাণ কি। আর 75-এ গ্রেপ্তারি পরোয়ানা, 76-এ জামিনযোগ্য পরোয়ানা, 77-এ এক বা একাধিক পুলিশ অফিসার এটা তামিল করতে পারবে। 78 ধারায় আপনাকে বলতেছে যে জমির মালিক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারবে। 79 ধারায় আপনাদেরকে পড়াইছি যে অধস্তন অফিসার দ্বারাও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করানো যাবে। 80 ধারায় গ্রেপ্তারের সারমর্ম আসামিকে পড়ে শোনাতে হবে, দেখাতে হবে, জানাতে হবে। 81-তে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অনতিবিলম্বে আদালতে হাজির করতে হবে। 82-তে একতেরি পরোয়ানা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় আপনি তামিল করতে পারবেন। 83-তে বলতেছে একতেরি গ্রেপ্তারি পরোয়ানা আপনার এই আদালতের এখতিয়ারের বাহিরে কিভাবে কার কাছে প্রেরণ করবে তার পদ্ধতি। আর 84-তে পুলিশ অফিসার কর্তৃক এখতিয়ারের বাহিরে কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা তামিল হবে। আর 85-তে 20 মাইলের ভিতর বাইরে হলে কার্য পদ্ধতি। 86-তে আপনাকে বলতেছে যে 20 মাইলের বাইরে আসামি গ্রেপ্তার করে ওই আদালতে হাজির করলে ওই আদালতের ম্যাজিস্ট্রেটের বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের কার্যপদ্ধতি কি তাই। আর 87-তে হচ্ছে হুলিয়া, গতকাল ক্লাসে আমরা এগুলো পড়ছি, আজকে 88 থেকে কোরক সংক্রান্ত পর্ব। তো সবাই ভালো আছেন আশা করি, এটা আমার বিশ্বাস। মোট কথা হচ্ছে ভাই, ধৈর্য, অনেক ধৈর্যের পরীক্ষা এটা। হ্যাঁ, মানে আপনি এখানে যত লোক আছে দেখবেন সব লোক শেষ পর্যন্ত থাকতে পারবে না। যারা থাকবে ইনশাল্লাহ তারাই ভালো কিছু করবে। আপনি ডিটারমিনেশন নেবেন যে এই 8-9 মাস পরীক্ষার আছে, এই 9 মাস 10 মাস দেখবেন যে এই আগস্ট সেপ্টেম্বর এই পরীক্ষা হয়ে যায়, ঠিক আছে। যতই দুর্যোগ হোক, মারামারি হোক, দেশে যুদ্ধ বাঁধে যাক, পুলিশের পরীক্ষা কিন্তু মিস নাই, কথা বুঝছেন, পরীক্ষা হবেই। সুতরাং শেষ পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে, এবং শেষ পর্যন্ত যে টিকে থাকবে সেই ভালো করবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবং এই টিকে থাকাটা মানে শুধু মুখে মুখে বলা যায়, আসলে বাস্তবে এই 1 বছর লেখাপড়া করা খুবই কঠিন একটা বিষয়।
অধৈর্য হয়ে যেতে হয়, ঠিক আছে, পরে পড়বানি, পরীক্ষার 1 মাস আগে পড়বানি, কিন্তু এটা হয় না। হুলিয়া, হুলিয়াটা কি? হুলিয়া তো আমরা গতকালকে পড়াইছি। হুলিয়া থেকে অনেক প্রশ্ন নরমালি আসে, যেমন আপনাদেরকে বলছি যে যেমন প্রশ্ন আসতে পারে হুলিয়ার বৈশিষ্ট্য কি, তারপরে হুলিয়ার উপাদান সমূহ লেখো। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দেবো, এটা আশা করি কেউ ভুলবেন না। যে কোনো জিনিসের উপাদান, বৈশিষ্ট্য, অনুষঙ্গ, হ্যাঁ, ভালো করে বুঝেন, যে কোনো জিনিসের উপাদান, বৈশিষ্ট্য, অনুষঙ্গ, এরকম প্রশ্ন আসলে তখন ওই সংজ্ঞার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে ওইগুলো লিখে দিলেই হয়ে যায়। যেমন যদি প্রশ্ন আসে যে হুলিয়ার উপাদান লেখো, তাহলে হুলিয়ার উপাদান কি? হুলিয়া হচ্ছে আদালত কর্তৃক নির্দেশিত একটি পরোয়ানা। হুলিয়া 30 দিনের কম নহে সময় দিয়ে আসামিকে আদালতে হাজির করার নিমিত্তে আদালত প্রদান করে। হুলিয়া 3 কপিতে ইস্যু করা হয়। হুলিয়া পলাতক বা আত্মগোপনকারী আসামির বিরুদ্ধে দেয়া হয়। হুলিয়া আদালত ইস্যু করে। হুলিয়া জারি করার দায়িত্ব হচ্ছে পুলিশ অফিসারের দায়িত্ব। এরপর আছে হুলিয়া প্রকাশ্য পাঠ করে, তারপর আছে লটকিয়ে, এবং কি আরেকটা হচ্ছে আদালত ভবনে লটকিয়ে, এবং আসামির বাড়িতে লটকিয়ে হুলিয়া জারি করা হয়ে থাকে, ঠিক আছে কিনা। আর একটা গুরুত্বপূর্ণ হুলিয়ার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে গ্রেপ্তারি পরোয়ানা এবং হুলিয়া একত্রে জারি করা আপনার যায় না, কিন্তু হুলিয়া এবং ক্রোকি পরোয়ানা একত্রে জারি করা যায়। এই তো বৈশিষ্ট্য হয়ে গেল, বা এটাই উপাদান হয়ে গেল, বা এটাই অনুষঙ্গ হয়ে গেল, পারবেন না আসলে। এরপরে আর একটা যে প্রশ্ন এখান থেকে আসে, গতকালকে পরীক্ষায় প্রশ্ন আসলে ওই যে ওই কটা পয়েন্ট লিখে দেবেন, ওই যে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট লিখে দিলেই আপনার হয়ে যায়। আর একটা প্রশ্ন আসে, হুলিয়া জারির চূড়ান্ত প্রমাণ কি? তাহলে হুলিয়া জারির চূড়ান্ত প্রমাণ কি ভাই? হুলিয়া জারির চূড়ান্ত প্রমাণ হচ্ছে যে আদালত হুলিয়া ইস্যু করছে, হুলিয়া যথাযথভাবে জারি হয়েছে মর্মে একটি লিখিত প্রত্যয়ন দিলে এটাই হুলিয়া জারির চূড়ান্ত প্রমাণ হিসেবেই গণ্য হবে। তারা কি দেবেন? তারা দেবেন ওই যে 87 PRB 472 বিধি দিয়ে দেবেন, উত্তর শেষ। প্রশ্ন আসে যে হুলিয়া এবং গ্রেপ্তারি পরোয়ানা একত্রে জারি করা যায় না, আইনের আলোকে ব্যাখ্যা দাও। কি লিখবা তখন? তুমি লিখবা যে হুলিয়া এবং করকি পরোয়ানা আদালতের দুইটি আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য দুইটি মানে নির্দেশনা পত্র, দুইটি একত্রে কখনোই জারি করা যায় না। প্রথমে আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য আসামির নাম, ঠিকানা, মামলা নম্বর, আদালতের কথা উল্লেখ পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে হয়। অপরদিকে গ্রেপ্তারি পরোয়ানা তামিলে যখন ব্যর্থ হয়, পুলিশ অফিসার যখন এনআইআর দাখিল করে, তখন উক্ত ব্যক্তিকে কমপক্ষে 30 দিনের মানে কম নয় এমন সময় দিয়ে, হ্যাঁ, আদালত কর্তৃক 3 কপিতে হুলিয়া ইস্যু করা হয়, ঠিক আছে কিনা। হুলিয়া ইস্যু করা হয়। এটা হলো উত্তর। দ্বারা কি দেবেন? দ্বারা দেবেন হচ্ছে যে 75, 87, PRB 400 কত, ওই 68, সরি 471, এরপরে 468 এবং 472 দিয়ে দেবেন। আর একটা প্রশ্ন আসে যে হুলিয়া এবং করকি পরোয়ানা একত্রে জারি করা যায় কি? ব্যাখ্যা করো। হ্যাঁ, হুলিয়া এবং করকি পরোয়ানা কিন্তু একত্রে জারি করা যায়। আমি কি খুব দ্রুত বলতেছি না? ঠিক আছে ভাই, বুঝতেছেন না ইনশাল্লাহ? আমি তো মনে হয় এবছর আরো বেশি দ্রুত হতো। মানে এখন তো একটু টায়ার্ড লাগে, বুঝতে আমার নিজের পরীক্ষা, এই জন্যই মূলত পড়ানো, তাছাড়া তো এত পড়ানোর আগ্রহ ছিল না। আচ্ছা, তাহলে এই কি বলতেছে যে মানে হুলিয়া এবং ক্রোকি পরোয়ানা এটা কিন্তু একত্রে জারি করা যাবে, অর্থাৎ যার বিরুদ্ধে হুলিয়া ইস্যু করা হয়েছে ওই ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি আদালতের হেফাজতে দেওয়ার জন্য বিজ্ঞ আদালত সে কিন্তু কি করতে পারবে? আপনার ক্রোকি পরোয়ানা ইস্যু করতে পারবে। এখানে একটু নোট রাখেন, যে নোটটা রাখবেন, মনে রাখবেন আছে এভাবে, যে আদালত হুলিয়া ইস্যু করছে ওই আদালতকেই ক্রোকি পরোয়ানা ইস্যু করতে হবে। অন্য কোনো আদালত কিন্তু ক্রোকি পরোয়ানা ইস্যু করতে পারবে নয়াকারে না। আমি বুঝাতে পারছি ভাই? অর্থাৎ যে আদালত ক্রোকি পরোয়ানা ইস্যু করছে, ওই হুলিয়া ইস্যু করছে, ওই আদালতই ক্রোকি পরোয়ানা ইস্যু করতে হবে। অন্য কোনো আদালত ক্রোকি পরোয়ানা ইস্যু করার আইনগত বিধান কিন্তু নাই। ক্লিয়ার? আচ্ছা, যাক, আমরা এখন চলে যাব ক্রোকি পরোয়ানার বিষয়ে চলে যাব। ক্রোকি পরোয়ানা বা ক্রোক, এই বিষয়ে কিন্তু পদোন্নতি পরীক্ষায় আমাদের এবছর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেহেতু গত 3-4 বছর ধরে ক্রোক সংশ্লিষ্ট কোনো প্রশ্ন পরীক্ষায় আসতেছে না। ক্রোক জিনিসটা কি? ক্রোক বলতে মূলত বোঝাচ্ছে যে আপনার অ্যাটাচমেন্ট,
অ্যাটাচমেন্ট, ATTACHMENT লিখে রাখেন, বা আমার ইংরেজি শিট দেওয়া আছে গ্রুপে, শিট গুলো মুখস্থ করবেন। অ্যাটাচমেন্ট, ATTACHMENT। অ্যাটাচমেন্ট শব্দের অর্থ কোরক। প্রশ্ন আসতে পারে অ্যাটাচমেন্ট শব্দের অর্থ কি, তাহলে হচ্ছে কোরক। আর কোরকি পরোয়ানা কি ভাই? কোরকি পরোয়ানার ইংরেজি হচ্ছে ডিস্ট্রেস ওয়ারেন্ট। মনে রাখবেন কি? ডিস্ট্রেস, DISTRES ডিস্ট্রেস ওয়ারেন্ট, WARRENT ওয়ারেন্ট। ডিস্ট্রেস ওয়ারেন্ট শব্দের অর্থ, MCকিউ আসতে পারে, যেমন গত বছর আগের বছর এটা আইছিল যে ডিস্ট্রেস ওয়ারেন্ট শব্দের অর্থ নিচের কোনটি। তাহলে কি পরোয়ানা, সমন গ্রেপ্তারি পরোয়ানা হুলিয়া যেরকম আদালত কর্তৃক ইস্যু হয়, ঠিক তেমনি কি পরোয়ানাও কিন্তু আদালত কর্তৃক ইস্যু হয়। কি পরোয়ানা ইস্যু করার দায়িত্ব কিন্তু পুলিশ অফিসারের না। এই 4টি পরোয়ানাই আদালত কর্তৃক ইস্যু হয়, আদালতে আসামিকে হাজির করার নিমিত্তে বা বাধ্য করার নিমিত্তে। ঠিক আছে? তাহলে কোরক জিনিসটা কি বন্ধুরা? কোরক জিনিসটা হচ্ছে যখন কোনো আসামিকে বা কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য সমন গ্রেপ্তারি পরোয়ানা হুলিয়া ব্যর্থ হয়, ঠিক আছে, ব্যর্থ হয়, তখন উক্ত ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি হেফাজতে নেওয়ার জন্য আদালত কর্তৃক লিখিত স্বাক্ষরিত সিলমোহরযুক্ত এক কপি লিখিত পরোয়ানা মূলে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি হ্যাঁ যে আইনানুগ কার্যক্রম পরিচালনা করে তাকেই কোরক বলে। ঠিক আছে কিনা? তাহলে কোরক এবং কোরকি পরোয়ানা এই দুটো বিষয় কিন্তু আলাদা, মানে লেখার ক্ষেত্রে একটু ভাষাগত দিক চেঞ্জ করা লাগবে। কিরকম? যেমন কোরকি পরোয়ানা মূলে আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি হেফাজতে নেওয়ার নামই কোরক। বুঝতে পারছেন? সংক্ষেপে বাংলা কথা যে কোরকি পরোয়ানা মূলে আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি হেফাজতে নেওয়ার নামই কোরক। আর কোরকি পরোয়ানাটা কি? কোরকি পরোয়ানাটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য সমন গ্রেপ্তারি পরোয়ানা হুলিয়া যখন ব্যর্থ হয়, তখন উক্ত ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি হেফাজতে নেওয়ার জন্য আদালত কর্তৃক লিখিত সিলমোহরকৃত এক কপি যে পরোয়ানা ইস্যু হয় তাকেই কোরকি পরোয়ানা বলা হয়। কি সুন্দর না বিষয়টা? তাহলে আমরা এখানে কি শিখলাম? কোরকি পরোয়ানা কখন ইস্যু করা হয়? যখন সমন গ্রেপ্তারি পরোয়ানা ব্যর্থ হয়। কে ইস্যু করে? আদালত ইস্যু করে। কয় কপিতে ইস্যু করে? এক কপিতে ইস্যু করে। এরপর হচ্ছে কোরকি পরোয়ানা আপনার আসামির কিসের জন্য ইস্যু করা হয়? স্থাবর অস্থাবর সম্পত্তি দখলে নেয়ার জন্য ইস্যু করা হয়। কে ইস্যু করে? আদালত ইস্যু করে। কখন ইস্যু করে? ওই যে সমন গ্রেপ্তারি পরোয়ানা ভুলিয়া যখন ব্যর্থ হয় তখনই বেসিক্যালি এটা ইস্যু করা হয়। আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি ভাই? একেবারেই সহজ না, আমরা একেবারেই সহজ করে বলার চেষ্টা করতেছি। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কি পরোয়ানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তাহলে কি কেমন লিখবেন? এই সকল প্রশ্ন কিন্তু ওরকম গাইডে পাবেন না, বাট স্যাররা কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে। কি পরোয়ানার প্রয়োজনীয়তা কি? কি পরোয়ানার প্রয়োজনীয়তা আপনি এভাবে লিখবেন যে কি পরোয়ানা বলে একজন আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি হেফাজতে নেওয়া হয়ে থাকে। হ্যাঁ, কি পরোয়ানা মূলে যখন একজন আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি হেফাজতে নেওয়া হয় তখন উক্ত ব্যক্তি আদালতে হাজির হতে বাধ্য হয়। ঠিক আছে কিনা? তাই আসামির উপস্থিতিতে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কি পরোয়ানার প্রয়োজনীয়তা বা গুরুত্ব অপরিসীম। কি সুন্দর কথা! পারবেন না আসতে লিখলে যে কি পরোয়ানার প্রয়োজনীয়তা কি? বাংলা কথা হচ্ছে কি পরোয়ানা মূলে আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি পুলিশ অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আদালতের নির্দেশে হেফাজতে নিয়ে থাকে। যখনই কোনো আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি পুলিশ অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হেফাজতে নিয়ে থাকে তখন ওই আসামি আদালতে হাজির হতে বাধ্য হয়। মোট কথা, আসামিকে আদালতে হাজির করার নিমিত্তে আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি কোরক করা হয়। তাই কোরকি পরোয়ানার প্রয়োজনীয়তা বা কোরকের প্রয়োজনীয়তা অপরিসীম। ধারা কি দেবেন? ধারা দেবেন ওই যে 88 PRB 474 বিধি দিয়ে দেবেন। উত্তর শেষ। এটা নোট দিতে পারেন যে কোরকের মাধ্যমে আসামির উপস্থিতি আদালতে নিশ্চিত করা হয়, তাই এর গুরুত্ব অপরিসীম। আমার কথা কি বুঝছেন? এই যে আকাশ হোসেন, ইন সার্ভিস মাদারীপুর, বুঝতে পারছেন? একেবারেই সহজ কথা, এইভাবে আপনাকে লিখতে হবে। এখন আমরা একটু ভিতরে প্রবেশ করব যে কোরকি পরোয়ানা আসলে কিভাবে এটা কার্যকর হয়, কোরকি পরোয়ানাটা কিভাবে কার্যকর করা হয়, এটা আমরা একটু ভিতর থেকে জানার চেষ্টা করব। এখানে আপনাকে বলতেছে
এই যে একটু খেয়াল করে দেখেন যে 87 ধারা অনুযায়ী ঘোষণা প্রদানকারী আদালত, হ্যাঁ, অর্থাৎ যে আদালত হুলিয়া ইস্যু করছে ওই আদালতকেই কিন্তু ক্রোকি পরোয়ানা ইস্যু করতে হবে, অন্য কোনো আদালত কিন্তু ক্রোকি পরোয়ানা ইস্যু করতে পারবে না, এটা কিন্তু মনে রাখবেন। আর অনেকে আমাকে বলছে যে এমসিকিউ পরীক্ষা নেবেন। এমসিকিউ পরীক্ষা নিব ভাই, এত অধৈর্য হেন না। আমরা গত বছর কিন্তু 50টা না 51টা এমসিকিউ মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি, কথা বুঝেন? 51টা এমসিকিউ মানে কি 2500 মডেল টেস্ট পরীক্ষা, এবং আমাদের মডেল টেস্ট থেকে প্রায় 35 থেকে 36টা এমসিকিউ হুবহু ওই টাইপেরই আসছে, আসছে না? তাছাড়া যেরকম আলোচনা করতেছি এমসিকিউ টেমসিকিউ গুলো বাদবে না, ইনশাল্লাহ পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন এমসিকিউ পরীক্ষা কিছুদিন পরেই আমরা শুরু করব, অত অধৈর্য হন না। যেগুলো বলতেছি খালি শুনলেই আপনি এগুলো পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে বলতিছে যে এই এই যে যে ক্রোকটা আপনি সাধারণত করবেন কিভাবে? ক্রোক নরমালি করতে হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে অস্থাবর সম্পত্তি ক্রোক, একটা হচ্ছে স্থাবর সম্পত্তি ক্রোক। আমরা মনে রাখবো যে অস্থাবর সম্পত্তি বা ঋণকৃত সম্পত্তি এ দুটো কিন্তু একই বিষয়। কি বলতেছে? মনে করো যে পরীক্ষায় প্রশ্ন আসলো যে ঋণকৃত সম্পত্তি কোরকের বিধান লেখো, তখন ঋণকৃত সম্পত্তি কোরকের বিধান হচ্ছে 88(3). মন থাকবে, ঋণকৃত সম্পত্তি কোরকের বিধান হচ্ছে 88(3), বা অস্থাবর সম্পত্তি কোরকের বিধান হচ্ছে 88(3). তাহলে ঋণকৃত বা অস্থাবর সম্পত্তি কোরকের বিধান 88(3), আর স্থাবর সম্পত্তি কোরকের বিধান হচ্ছে 88(4). এটা খুবই মজার বিষয়, একবার পড়লে সবার মনে থাকবে। এই যে স্থাবর এবং অস্থাবর এবং স্থাবর এই দুটো সম্পত্তি কোরকের নিয়ম একেবারেই সেম। অস্থাবর সম্পত্তি শুধুমাত্র আটক করতে হয়, আর স্থাবর সম্পত্তি আপনাকে দখল করতে হয়। কিরকম? মনে করো যে তোমার এই যে এই অস্থাবর সম্পত্তি কি, মনে করো তোমার একটা প্রাইভেট কার আছে, এটা করক করতে হলে এটাকে তোমাকে আটক করতে হবে, ঠিক আছে কিনা? এখন তোমার একটা বাড়ি আছে বা তোমার একটা দোকান আছে, তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাহলে এটাকে তোমাকে দখল করতে হবে। শুধু এই দুটো পয়েন্টই আলাদা। তাহলে অস্থাবর সম্পত্তি কিভাবে করক করতে হয়? আটক করতে হয়। আর স্থাবর সম্পত্তি দখল করতে হয়। এই দুটো একটু পার্থক্য, আর বাকি সব পয়েন্ট গুলোই একরকম। দেখেন যে আটক করে অস্থাবর সম্পত্তি ক্রোক করতে হয় রিসিভার নিয়োগ করে। রিসিভার নিয়োগ করে কিরকম? মনে করেন যে এই যে হারুন ভাইয়ের একটা প্রাইভেট কার আছে, এটা ক্রোক করতে হবে। তাহলে হারুন ভাইয়ের প্রাইভেট কারটা মনে করেন রিসিভার আদালত নিয়োগ করবে রাসেল ভাইকে, বললো যে রাসেল সাহেব আজকের থেকে আপনি এই প্রাইভেট কারের রিসিভার, আপনার দায়িত্বে এটা থাকবে, এটা যেন কেউ ব্যবহার না করতে পারে, বা হচ্ছে এটা আপনি নিজে ব্যবহার করবেন বা আপনার নিয়ন্ত্রণে এটা রাখবেন। এটা হচ্ছে রিসিভারের নিয়োগের মাধ্যমে। এরপর হচ্ছে লিখিত আদেশ দ্বারা। এমসিকিউ কি আদেশ দ্বারা? লিখিত আদেশ দ্বারা হুলিয়াধীন বা ঘোষিত ব্যক্তি অথবা তার পক্ষে অপর কোনো ব্যক্তিকে সম্পত্তি প্রদান নিষিদ্ধ করে। অর্থাৎ কি বলতেছে? বলতেছে যে লিখিত আদেশ দেবে। কে দেবে? আদালত আদেশ দেবে যে যার বিরুদ্ধে হুলিয়া ইস্যু করা হয়েছে এই ব্যক্তি যেন এই সম্পত্তি গ্রহণ করতে না পারে বা ভোগ দখল করতে না পারে। এই দেখেন নাই যে বর্তমান সময়ে আলোচিত অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের কি হয়েছে, আপনার এই যে সম্পত্তি কোরকের ব্যবস্থা করতেছে বা কোরক হচ্ছে, দেখছেন না? এই যে বলতেছে সে আর এই সম্পত্তি সে কিন্তু আর পাবে না, অর্থাৎ সে আর ভোগ দখল করতে পারবে না। এরপরে বলতেছে যে আদালতের ইচ্ছা অনুযায়ী এইরূপ যে কোনো ব্যবস্থা অথবা যে আহ, আহ, সকল ব্যবস্থা অথবা যে কোনো ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ এই যে উপরে যে তিনটি ব্যবস্থার কথা কইছে, তার সব ব্যবস্থা গ্রহণ করা যাবে, অথবা যে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করেও আপনি সম্পত্তি আপনি ক্রোক করতে। এটা মুখস্থ করে ফেলাই ভাই। তাহলে অস্থাবর সম্পত্তি বা ঋণকৃত সম্পত্তি ক্রোক করবেন কিভাবে? অস্থাবর সম্পত্তি আটক করে, 2 নম্বরে হচ্ছে আপনার রিসিভার নিয়োগ করে, 3 নম্বরে হচ্ছে যে হুলিয়াধীন ব্যক্তি বা ঘোষিত ব্যক্তি অথবা তাহার পক্ষে অপর কোনো ব্যক্তি সম্পত্তি প্রদান নিষিদ্ধ করে, অর্থাৎ ওই ব্যক্তি আর সম্পত্তি তাকে দেওয়া যাবে না। আর চারই বলতেছে যে আদালতের ইচ্ছা অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করে অথবা যে কোনো একটি উপরের ব্যবস্থা গ্রহণ করে আপনি এই সম্পত্তি আপনি কি করতে পারবেন? ক্রোক করতে পারবেন। এই হলো অস্থাবর সম্পত্তি ক্রোকের বিধান। তাহলে এমসিকিউ আসতে পারে ভাবে, অস্থাবর সম্পত্তি ক্রোকের বিধান নিম্নের কোনটি? ও স্থাবর সম্পত্তি ক্রোকের বিধান নিম্নের কোনটি? কোরকের বিধান নয় নিম্নের কোনটি? এরকম প্রশ্ন কিন্তু বানাই দেবে। সুতরাং এই পয়েন্ট গুলো আপনাকে মনে থাকা দরকার। এই যে প্রান্ত চৌধুরী, ইমরান, হারুন, বুঝতেছেন কথা আমার ভাই? আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাব যে সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়া হয়েছে তাহা স্থাবর হইলে এই ধারা অনুসারে ক্রোক সরকারকে রাজস্ব দেয়া জমি হইলে যে জেলায় উহা অবস্থিত সেই জেলার
কালেক্টরের মারফত করতে হবে এবং অন্যান্য সকল ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভালো করে বোঝেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, অর্থাৎ এমসিকিউর জন্য। অর্থাৎ আপনার এমন একটা সম্পত্তি আছে যে সম্পত্তি আপনি সরকারকে রাজস্ব দেন, ঠিক আছে কিনা? এই রাজস্বহীন সম্পত্তি আপনি যদি ক্রয় করতে চান, তাহলে এই সম্পত্তি, যেমন এই মনে করেন আপনার বাড়ি কুড়িগ্রাম কিন্তু ঢাকা শহরে আপনার একটা ফ্ল্যাট আছে, তাহলে আপনি সরকারকে রাজস্ব দিচ্ছেন না? এই দিচ্ছেন কিনা? সরকারকে ঢাকা শহরের প্রতিটা ফ্ল্যাট মালিক, জায়গার মালিক, এরা কিন্তু রাজস্ব দেয়, তাই না? তাহলে আপনি অন্য জেলার লোক, তাহলে এই জেলায় একটা সম্পদ আপনি ক্রয় করছেন, তাহলে এই সম্পত্তি আপনি যখন ক্রয় করবেন, তখন ওই জেলার ম্যাজিস্ট্রেট, কালেক্টরের মাধ্যমে বা আছে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই সম্পত্তি আপনার ক্রয় করতে হবে। জেলা কালেক্টর কিনা? জেলা কালেক্টর জেলা ম্যাজিস্ট্রেট একই কথা। যিনি যিনি তিনি যখন ফৌজদারি মামলা পরিচালনা করেন তখন তিনি হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, আর তিনি যখন দেওয়ানি মামলা মানে জমি জমা সংক্রান্ত মামলা পরিচালনা করেন তখন তিনি জেলা কালেক্টর। কথা কি বুঝছেন নাকি বোঝেন না, নাকি আমি একাই বুঝতেছি? আচ্ছা, তাহলে যখন কি বলতিছে যখন আপনি সম্পত্তি ক্রয় করবেন, কোন সম্পত্তি? যে সম্পত্তি সরকারকে রাজস্ব দেয়, শহরের সম্পত্তি, বড় কোনো সম্পত্তি, দালান কোঠা, হ্যাঁ, ফ্ল্যাট ফ্ল্যাট জমি, এই সম্পত্তি আপনি ক্রয় করবেন, তখন ওই জেলার, অর্থাৎ এই সম্পত্তিটা যে জেলায় অবস্থিত ওই জেলার জেলা কালেক্টরের মাধ্যমে এটা আপনাকে করতে হবে। আর বাকি সকল ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করে। সেটা কি? একটা হচ্ছে দখল করে, স্থাবর সম্পত্তি দখল, অর্থাৎ একজন একটা বাড়ি আছে, এটা দখল করতে হবে। এরপরে রিসিভার নিয়োগ করে, বাড়িও রিসিভার নিয়োগ করা যায়, যে আজকের থেকে এই বাড়ির কেউ ভাড়াটিয়া থাকবে না, বা এই বাড়ি সরকারের অধীনে ন্যস্ত, একটা সাইনবোর্ড লাগাই দেবেন বা দখল করে নেবেন। এরপরে বলতেছে আহ, আপনার এই লিখিত আদেশ দ্বারা ঘোষিত ব্যক্তি অথবা তাহার পক্ষে অপর কোনো ব্যক্তিকে খাজনা প্রদান অথবা সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করিয়া, অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তিটা আপনি ক্রয় করতে যাচ্ছেন, এই ব্যক্তিকে আর ওই ঘোষণাধীন ব্যক্তিকে এই সম্পত্তি আর দেয়া যাবে না, এই কথা বলতেছে। এবার বলতেছে আদালতের ইচ্ছা অনুযায়ী সকল ব্যবস্থা অথবা যে কোনো দুইটি ব্যবস্থা গ্রহণ করে। তাহলে দেখেন, এখানে একটু বোঝার বিষয় আছে বন্ধুরা, অধৈর্য হেন না প্লিজ। এখানে বলতেছে যে অস্থাবর সম্পত্তি হচ্ছে দখল করতে হবে, আটক করতে হবে, আর স্থাবর সম্পত্তি হচ্ছে আটক করতে হবে। এই দুটোই পার্থক্য, বাকি যা আছে সবই সেম। তবে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে বলতেছে সকল ব্যবস্থা বা যে কোনো ব্যবস্থা গ্রহণ করে, আর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বলতেছে সকল ব্যবস্থা গ্রহণ করে অথবা যে কোনো দুইটি ব্যবস্থা গ্রহণ করে হচ্ছে আপনি স্থাবর সম্পত্তি ক্রয় করবেন। ঠিক আছে কিনা? আচ্ছা, এরপরে 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 আমরা যে বিষয়টা একটু জানার চেষ্টা করবো বন্ধুরা ইনশাল্লাহ, সেখানে আপনাকে বলতেছে যে প্রশ্ন আসতে পারে যে স্থাবর সম্পত্তি করকের নিয়ম লেখো। তখন আপনাকে এইটা লিখতে হবে যে স্থাবর সম্পত্তি দখল করে, তারপর আছে রিসিভার নিয়োগ করে, হস্তান্তর নিষেধ করে, আর যে কোনো ব্যবস্থা বা যে কোনো দুইটি ব্যবস্থা গ্রহণ করে এটা ব্যবস্থা নেওয়া হয়। আর অস্থাবর সম্পত্তি করক করে কিভাবে? এটা হচ্ছে আটক করে, রিসিভার নিয়োগ করে, হস্তান্তর নিষেধ করে, যে কোনো ব্যবস্থা, বা সকল ব্যবস্থা বা যে কোনো ব্যবস্থা গ্রহণ করে এটা করা হয়ে থাকে। আর একটা জিনিস আমরা এখান থেকে শিখলাম যে ফৌজদারি কার্যবিধি আইনের, বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের আপনার কি, ফৌজদারি কার্যবিধি আইনের আপনার জেলা এই যে যে সম্পত্তি আপনার রাজস্ব দিচ্ছে, এই রাজস্বধীন সম্পত্তি ক্রয় করতে গেলে জেলা কালেক্টরের মাধ্যমে আপনাকে করতে হবে। এমসিকিউ কার মাধ্যমে করতে হবে? জেলা কালেক্টরের মাধ্যমে হচ্ছে আপনাকে এটা করতে হবে। এতটুকু জানলে হবে, বেশি জানার দরকার নাই। এরপরে আমরা চলে যাব সরাসরি 88 কি বলতেছে দেখেন, যে সম্পত্তি ক্রয়ের আদেশ দেওয়া হয়েছে তাহা যদি জীবন্ত প্রাণী অথবা পচনশীল প্রকৃতির হয়। ভালো করে বোঝেন, এমসিকিউ কি প্রাণী? জীবন্ত প্রাণী, অথবা কি বলতেছে পচনশীল প্রকৃতির বা পচে যায়, তা হইলে আদালত প্রয়োজন মনে করলে অবিলম্বে তা বিক্রয়ের আদেশ দিতে পারে এবং এইরূপ বিক্রয়কৃত অর্থ আদালতের আদেশ অনুযায়ী ব্যবহৃত হবে। মনে করেন একজন ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হবে, তার 50টা গরু আছে, মানে গরু কি কেউ পালবে? গরু পালার দরকার নাই, ঠিক আছে কিনা? এখন বলতেছে যে জীবন্ত প্রাণী হলে এটা বিক্রি করে দেওয়া যাবে। পচনশীল, পচনশীল মানে কি? মনে করেন রাজশাহীতে আপনার এই যে ইসের এই আমের বাগান আছে, তো একজন মালিকের আমের বাগান ক্রয় করবে, আর প্রচুর আম গাছে ধরছে, তাহলে এই আম আম কি পাহারা দিয়ে রাখবে? না, এই আম বেশি দিতে হবে। এই কথাই বলতেছে যে ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হবে এই সম্পত্তি যদি জীবন্ত প্রাণী হয়, এমসিকিউ কি প্রাণী? জীবন্ত প্রাণী, আর কি পচনশীল প্রকৃতির হয়, তাহলে আদালত, এমসিকিউ কে মনে করলে? আদালত মনে করলে কি করতে হবে? এটা বিক্রয়ের আদেশ দিতে পারে, এবং বিক্রয়ের অর্থ কি হবে? সরকারি কোষাগারে জমা হবে
বা সরকারি আদেশে এটা ব্যবহৃত হবে। রিটেনে প্রশ্ন আসতে পারে, ক নামক একজন ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হলো, উক্ত সম্পত্তি হচ্ছে একটি বাগান বাড়ি বা হচ্ছে একটি আমের বাগান, সেক্ষেত্রে ইহা ক্রয়ের বিধান কি? ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো। তাহলে বাগান বাড়ি বা আমের বাগান আছে আপনার এই যে স্থাবর সম্পত্তি, তাহলে এই স্থাবর সম্পত্তি আপনাকে 88(4) অনুযায়ী ক্রয় করতে হবে। তাছাড়া এই আম কিন্তু বিক্রি করে দেওয়া যাবে, যা বলতেছে 88(5)। এভাবে আমরা একটু মনে রাখবো, ঠিক আছে। এরপরে আমরা সরাসরি চলে যাব যে কি বলতেছে, বলতেছে যে আপনার যে ব্যক্তির সম্পত্তি আপনার ক্রয় করা হয়েছে, হ্যাঁ, সেই ব্যক্তির সাথে যদি অন্য কোনো নিরপরাধ ব্যক্তির সম্পত্তিও ক্রয় করা হয়, সেই ক্ষেত্রে আইনগত নিষ্পত্তির বিধান কি? মনে করো আমি এই যে লিংকন হোসেন, আহ আব্রাহাম লিংকন কে ছিল, কে বলতে পারে বলেন? লিংকন, আপনি বলেন, আব্রাহাম লিংকন কে ছিল বলেন, পারেন? কিটা পারে দেখি, আব্রাহাম লিংকন কে ছিল বল। হ্যাঁ, আমেরিকার আমেরিকার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ছিল। আমেরিকার কততম প্রেসিডেন্ট বলেন তো? বলেন। বলতে পারি না স্যার। পারেন না? আব্রাহাম লিঙ্কন হচ্ছে আমেরিকান কি প্রথম প্রথম না? আব্রাহাম লিঙ্কন নাকি প্রথমই তো? জর্জ ওয়াশিংটন না, আব্রাহাম লিঙ্কন সম্ভবত প্রথম। হ্যাঁ, প্রথম। যিনি ওই যে মুস- আব্রাহাম লিঙ্কনের বাবা না, আব্রাহাম লিঙ্কন যেন হচ্ছে মুসি, মানে ওই যে জুতার কাজ করতো, জুতার, ঠিক আছে কিনা, না 16তম না, প্রথমই আব্রাহাম লিঙ্কন প্রথম। আচ্ছা যাও, এটা আমি শিওর না, তারপরে আমি বললাম আব্রাহাম লিঙ্কন আর কি। আর এই যে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে কততম বলেন তো? 47তম, জানেন তো এটা? ডোনাল্ড ট্রাম্প আছে 47তম প্রেসিডেন্ট আমেরিকার, হ্যাঁ। রাশিদুল 16তম আছে, ঠিক আছে 16তম। রাশিদুল ভাই জেনেই হয়তো বলছে 16তম, হ্যাঁ। আর ডোনাল্ড ট্রাম্প 47তম, ঠিক আছে। আমরা এই মূল বিষয়ে যাই। তাহলে যে ব্যক্তির সম্পত্তি আপনি ক্রয় করছেন, এই ক্ষেত্রে যদি নিরপরাধ ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হয়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার এই কিভাবে এটা নিষ্পত্তি করবেন। মনে করেন এই যে আমার এবং রাশিদুল ভাইয়ের একটা যৌথ আমের বাগান আছে, তাহলে এই আমের বাগান আমি হচ্ছে অপরাধী, আমি কালপিট। তাহলে আমার এই আমের বাগান সরকার ক্রয় করছে, ঠিক আছে কিনা। মানে আমার সাথে অংশীদার আছে কার? অংশীদার আছে মনে করেন যে রাশেদুল ভাই। তাহলে সে দাবি করতে পারবে না যে স্যার অমুক খনি ঠিক তার সম্পত্তি ক্রয় করছেন, ঠিক আছে, কিন্তু এইখানে তো আমার সম্পত্তিও আছে। তাহলে এই কথাটাই আপনাকে এই যে 88 আহ ইয়াতে আপনার 6 বলতেছে যে কথাটা, 88(6)-এর ক খ গ এরকম লেখার দরকার নাই। আমি একটু ঢালাও ভাবে বলি, তাহলে ইনশাল্লাহ হবে, ঠিক আছে। 88(6) যেটা বলতেছে, নিরপরাধ ব্যক্তির সম্পত্তি যখন ক্রয় করা হবে, তখন এখানে বলতেছে যে আপনার উক্ত ব্যক্তি কি করতে পারবে আদালতে, আপনার এই যে 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে বেসিক্যালি এটা জানাতে পারবে যে সে একজন নিরপরাধ ব্যক্তি, তার এই সম্পত্তি কি করা হয়েছে, আপনার ক্রয় করা হয়েছে। এবং আদালত এটা বিবেচনায় নেবে এবং যাচাই বাছাই করে দেখবে আসলেই যে সে যে দাবি করছে যে আমার একজন নিরপরাধ ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হয়েছে, এখানে তার কোনো অংশ আছে কিনা। যদি আদালত এটা অগ্রাহ্য করে, অর্থাৎ আদালত যদি এটা অগ্রাহ্য করে, সেই ক্ষেত্রে বলতেছে 1 বছরের মধ্যে, এমসিকিউ কত বছর, 1 বছরের মধ্যে উচ্চ আদালতে সে মামলা করতে পারবে তার এই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য। তাহলে আমরা দেখেন এখানে দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে নিরপরাধ ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হলে কত মাসের মধ্যে ওই ব্যক্তি আবেদন করতে পারবে বন্ধুরা, বলতেছে 6 মাস। এমসিকিউ ধরে বলেন কয় মাস? 6 মাস। এখন এই আবেদন যদি অগ্রাহ্য হয়, অর্থাৎ আদালত মানি না নেয়, তাহলে উচ্চ আদালতে কতদিনের মধ্যে মামলা করতে পারবে, অভিযোগ জানাতে পারবে? এমসিকিউ 12 মাস অথবা 1 বছরের মধ্যে হচ্ছে আপনার এই অভিযোগ জানাতে পারবে বা মানে মামলা করতে পারবে। এরপরে বলতেছে যে আপনার এই ঘোষণাধীন ব্যক্তি যদি ঘোষণায় উল্লেখিত সময়ের মধ্যে আপনার হাজির হয়, সেই ক্ষেত্রে আপনার আদালত আদেশ দ্বারা সংশ্লিষ্ট সম্পত্তি ক্রোক মুক্ত করবে। দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলছে। ওই যে যে আমরা শিখে আসছিলাম যে হুলিয়া এবং ক্রোক একসাথে জারি করা যায়, মানে একসাথে ইস্যু করা যায়। তো এই কথাটাই এখানে বলতেছে যে 88 উমতে বলতেছে যার বিরুদ্ধে হুলিয়া ইস্যু করা হয়েছিল এবং ক্রোক সম্পত্তি ক্রোকও করা হয়েছে, কিন্তু
ওই যে কমপক্ষে 30 দিনের সময়, কম নয় এমন সময় দিয়ে, মনে করেন একজনের সম্পত্তি ক্রোক করছেন, কিন্তু সেই ব্যক্তি আদালতে হাজির হয়ে গেছে, তাহলে কি করবেন? তাহলে যেহেতু সেই ব্যক্তি হাজির হয়ে গেছে, তাহলে সেই ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি আপনি তারা ফেরত দিয়ে দেবেন। এটাই হচ্ছে আদালতের নিয়ম বা হচ্ছে বিধান। এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলতেছে, বলতেছে যে ব্যক্তির সম্পত্তি ক্রোক করা হয়েছে, এই ব্যক্তির সম্পত্তি, হ্যাঁ, 6 মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন না, অথবা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। এবং এখানে যদি নিরপরাধ ব্যক্তির সম্পত্তির কোনো অংশ থেকে থাকে, তাহলে এই সম্পত্তির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত এই সম্পত্তির কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। এই যে মনে করো যে, এই যে মনে করেন যে এই যে রাসেল কামাল, তার সম্পত্তি আদালত ক্রোক করছে। এখন ক্রোক করেই কি এই সম্পত্তি বিক্রি করে দেওয়া যাবে? না, বিক্রি করে দেওয়া যাবে না। কমপক্ষে কয় মাস অপেক্ষা করতে হবে? এমসিকিউ, 6 মাস অপেক্ষা করতে হবে। ঠিক আছে কিনা? দেখি সে হাজির হয় কিনা। দেখিয়ে সেই চোরের গল্পের মতো, যে চোর ঘরের মধ্যে ঢুকলো, তখন আপনি কি করতেছিলেন? আমি দেখতেছিলাম চোর কি করে। তারপরে কি কি করলো? চোর দেখলাম মালামাল পকেট ঢুক, তখন আপনি কি করতেছিলেন? তখন আমি দেখতেছিলাম দেখি চোর কি করে। অর্থাৎ আপনাকে অপেক্ষা করতে হবে যে দেখি রাশেদ কামাল আসে কিনা। অর্থাৎ সম্পত্তি ক্রোক করলেই এটা বিক্রি করে দেওয়া যাবে না, বা এটা মানে হস্তান্তর করা যাবে না। বলতিছে যে দেখি যার বিরুদ্ধে হুলিয়া ইস্যু করা হয়েছে সে হাজির হয় কিনা। এমসিকিউ, কত মাস সময় দেবে? হ্যাঁ, বলতিছে যে আপনার 6 মাস সময় দেবে। কয় মাস ধরে বলেন? কয় মাস? 6 মাস সময় দেবে। এই 6 মাসের আগে সম্পত্তি বিক্রি করা যাবে না। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলতিছে যে ওই যে যে নিরপরাধ ব্যক্তি যদি সম্পত্তি দাবি করে, এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিরপরাধ ব্যক্তির সম্পত্তির ওই অংশ কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে নয় কারে না। তাহলে বন্ধুরা এখানে দেখো কি কি এমসিকিউ আসতে পারে। এমসিকিউ আমি একটু বলি, এমসিকিউ গুলো আপনারা শোনেন, শুনলে মনে থাকবে। এমসিকিউ আসবে: ক্রোক শব্দের অর্থ কি? অ্যাটাচমেন্ট। ক্রোক কি পরোয়ানা কি? ডিস্ট্রেস ওয়ারেন্ট। ক্রোক ফৌজদারি কার্যবিধির কত ধারা? 88 ধারা। পেয়ারবি কত? 474। ক্রোক কে ইস্যু করে? আদালত ইস্যু করে। কয় কপিতে ইস্যু করে? 1 কপিতে ইস্যু করে। কোন কোন সম্পত্তি আপনার দখলের জন্য করকীকরণ ইস্যু করা হয়? স্থাবর অস্থাবর সম্পত্তি করকের জন্য করা হয়। ঋণকৃত সম্পত্তি করকের বিধান কত? 88(3). স্থাবর সম্পত্তি করকের বিধান কত? 88(4). এরপরে বলতেছে নিরপরাধ পচনশীল বা ক্ষয়শীল বা জীবিত পশু হলে কি করা যাবে? বিক্রি করে দেওয়া যাবে। কার আদেশে? আদালতের আদেশে। কে বিক্রি করবে? ক্ষমতা সম্পন্ন ব্যক্তি বিক্রি করবে। টাকা কোথায় রাখবে? সরকারি কোষাগারে জমা রাখবে। এরপরে বলতেছে নিরপরাধ ব্যক্তির সম্পত্তি ক্রোক করা হলে কয় মাসের মধ্যে আবেদন করতে হবে? 6 মাসের মধ্যে আবেদন করতে হবে। আবেদন অগ্রাহ্য হলে কয় মাসের মধ্যে মামলা করতে হবে? 1 বছরের মধ্যে মামলা করতে হবে। কোন ব্যক্তির সম্পত্তি ক্রোক করা হলে সেই সম্পত্তির যদি আপনার ওই ব্যক্তি হাজির হয়, তাহলে সম্পত্তি কি করতে হবে? সম্পত্তি ওই ব্যক্তিকে ফেরত দিতে হবে। কোন ব্যক্তির সম্পত্তি ক্রোক করা হলে আপনার কত মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে? 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে বলতেছে কোন ব্যক্তি যদি আপনার এই মানে মানে এই ইয়ার কি বলে ওটা, নিরপরাধ ব্যক্তির সম্পত্তি ক্রোক করা হলে সম্পত্তি বিক্রি করা যাবে না। কখন? এই দাবি নিষ্পত্তি বা আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটা বিক্রি করা যাবে না। ঠিক আছে। এরপরে আমরা আরেকটা জিনিস একটু জানার চেষ্টা করবো এখান থেকে। বলতেছে যে যে এই যে যে 6 মাস এর আগে বিক্রি করা যাবে না, বা হচ্ছে এই দাবি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিক্রি করা যাবে না, ঠিক আছে। তবে বলতেছে যে আদালত যদি মনে করে যে সম্পত্তি পচনশীল বা ক্ষয়শীল বা ধ্বংসশীল, সে সম্পত্তি বিক্রয়ের নির্দেশ দিতে আদালত পারবে। মনে করো যে একজনের 5টা গৃহপালিত পশু আটক করা হয়েছে, কিন্তু এর মাঝে 2টা নিরপরাধ ব্যক্তির পশু আছে, ঠিক আছে কিনা? এখন এটা দাবি নিষ্পত্তি হতে অনেকদিন সময় লাগবে, তাহলে অপেক্ষা করা যাবে? অপেক্ষা করা যাবে না। যেহেতু এটা জীবিত পশু, এটা বিক্রি করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। পরবর্তীতে ওই নিরপরাধ ব্যক্তি যদি প্রমাণ করতে পারে যে এই টাকা পয়সা, এই গরু তার ছিল, সেই ক্ষেত্রে হচ্ছে এই টাকা পয়সা সরকার তাকে দিয়ে দেবে। এই হলো এখান থেকে কটা 20-25টা এমসিকিউ শিখে ফেললাম না আমরা, রাশেদ ভাই? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এভাবেই জানার চেষ্টা করবো, ডিপলি ভাবে। তাহলে আমরা রিটেনে কি প্রশ্ন আসতে পারে? রিটেনে প্রশ্ন আসতে পারে ক্রোক কাকে বলে, ক্রোকি পরোয়ানা কাকে বলে, ক্রোকি পরোয়ানার বৈশিষ্ট্য কি, ক্রোকি পরোয়ানা এবং গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে পার্থক্য লেখো। তারপরে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের বিধান লেখো। হ্যাঁ, নিরপরাধ ব্যক্তির সম্পত্তি ক্রোক করা হলে তা নিষ্পত্তির বিধান লেখো। এরকম প্রশ্ন পদোন্নতি পরীক্ষায়
আমাদের আসলেও আসতে পারে। পারবেন না আসলে ভাই? ইনশাল্লাহ পারবেন। এটা আমরা বারবার যখন পড়বো তখন দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে আজকে সবাই লিখবেন ক্লাস শেষে কোরকি পরোয়ানা কাকে বলে। ঠিক আছে, শুধু একটা সংজ্ঞা লিখবেন, আর একটা আমি পরে বলতেছি। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা এমসিকিউ গুলো জানার চেষ্টা করব। যে আপনার বলতেছে যে আপনার এই আহ, আহ, বা- বা- ইয়া এই ক্রোকি পরোয়ানা বলে আপনার যখন নিরপরাধ ব্যক্তির সম্পত্তি ক্রোক করা হবে, হ্যাঁ, তখন এই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য ওই ব্যক্তি কি মামলা করতে পারবে না? এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ, ভাষ্যতে লেখা আছে কোনো দেওয়ানি মামলা করতে পারবে না। কি মামলা করতে পারবে না ভাই? কোনো দেওয়ানি মামলা করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে যাব ফৌজদারি কার্যবিধির 88 ধারায়, ক্রোককৃত সম্পত্তি প্রত্যার্পণের বিধান। প্রত্যার্পণের বিধান মানে কি? যে সম্পত্তি যে ক্রোক করা হয়েছে এটা প্রত্যার্পণ করা যাবে কিভাবে, অর্থাৎ এটা ফেরত দেয়া যাবে কিভাবে, সেই নিয়ম বা বিধানের কথা বলতেছে 89 ধারা। এটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যে ক্রোককৃত সম্পত্তি প্রত্যার্পণের বিধান ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী লেখ। প্রত্যার্পণ মানে কি? মানে ফিরিয়ে দেবেন কিভাবে, অর্থাৎ আমি যে এই যে লিঙ্কনের সম্পত্তি ক্রোক করছি, এই লিঙ্কন যদি সম্পত্তি ক্রোকের তারিখ থেকে, হ্যাঁ, 2 বছরের মধ্যে বা 24 মাসের মধ্যে সে যদি আদালতে এসে হাজির হয় এবং আদালতকে বোঝাতে সক্ষম হয় সে কি ছিল না, পলাতক ছিল না, আত্মগোপনে ছিল না, বা সে হুলিয়া পায় নেই, গ্রেপ্তারি পরোয়ানা পায় নাই, হ্যাঁ, সমন পায় নাই, এবং আদালত যদি সন্তুষ্ট হয় যে না, তার কথা ঠিক আছে, সে মিথ্যে কথা করছে না, তাহলে যে সম্পত্তি ক্রোক করা হয়েছে এই সম্পত্তি আদালত এই লিঙ্কনকে ফেরত দিয়ে দেবে। এটাই হচ্ছে প্রকৃত সম্পত্তি প্রত্যার্পণের বিধান। আমি কি বোঝাতে পারছি নাকি বোঝার নাই কন্দে? একেবারেই সহজ। আপনি লিখবেন যে 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ক্রোককৃত সম্পত্তি প্রত্যার্পণের বিধান নিম্নে আলোচনা করা হলো। তখন লিখবেন যে ব্যক্তি সম্পত্তি ক্রোক করা হয়েছে এই ব্যক্তি যদি 24 মাস বা 2 বছরের মধ্যে আদালতে এসে হাজির হয় এবং আদালতকে বোঝাতে সক্ষম হয় সে আত্মগোপনে ছিল না, পলাতক ছিল না, সে হুলিয়া ক্রোক বা সমন গ্রেপ্তারি পরোয়ানা কিছুই পায়নি, কিছুই এই সম্পর্কে জানে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে আদালত যদি সন্তুষ্ট হয় যে না, লিঙ্কন ঠিক কথাই করছে, সে মিথ্যে কথা করছে না, তাহলে তার যে সম্পত্তি ক্রোক করা হয়েছে এই সম্পত্তি আদালত ফেরত দিয়ে দেবে। এখন মনে করেন যে আদালত আগেই বেশি ফেলাইছে, পচনশীল বা জীবিত পশু বেশি ফেলাইছে, তাহলে কি করবে? তাহলে এই বাকি টাকা তাকে ফেরত দিয়ে দেবে। এবং বলতিছে যে ফেরত দিয়ে দেবে ঠিক আছে, কিন্তু এই যে যে সম্পত্তি ক্রোক করতে বা সম্পত্তি বিক্রি করে সরকারি কোষাগারে রাখতে কিছু টাকা পয়সা খরচ হয়েছে না, এটা হিসাব রাখতে হবে। এই খরচ, সরকারি খরচ বাদ দিয়ে বাকি টাকা বা বাকি সম্পত্তি এই লিঙ্কনকে আদালত ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। এই হলো 89 ধারা। পারবেন না ইনশাল্লাহ ভাই? তাহলে এমসিকিউ আসতে পারে, করক্কিত সম্পত্তি প্রত্যার্পণের বিধান কত? 89। কে করতে পারে? আদালত করতে পারে। কে হাজির হলে? আসামি হাজির হলে। কখন হাজির হলে? 2 বছরের মধ্যে হাজির হলে। কত মাসের মধ্যে হাজির হলে? 24 মাসের মধ্যে হাজির হলে। বিক্রি করলে কি করবে? টাকা ফেরত দিয়ে দেবে। কোন টাকা জমা রেখে? এই সম্পত্তি কোরকের টাকা জমা রেখে বাকি টাকা ফেরত দিয়ে দেবে। এই পারবেন আসলে ভাই নাকি? পারবেন? আপনারা কি বুঝতেছেন নাকি আমার প্রতি আপনারা মনোক্ষুণ্ণ একটু বলেন তো? কষ্ট নেবেন না, আমি আমার বিশ্বাস, আমাকে আপনারা যারা ভালোবাসেন, আমার প্রতি ইনশাল্লাহ যার বিশ্বাস আছে, আমি ক্লাস সকালে নেই বা দুপুরে নেই বা রাত্রে নেই, তারা আমার সাথে থাকবেই। ঠিক আছে। আর যেহেতু এখন একটু থানায় চাকরি করি, একটু ঝামেলা থাকেই, বোঝেনি ভাই। আর স্বাভাবিক এটা। আমি দেখেন এই যে প্রজার ডিউটি করতেছি, তারপরে কিন্তু আমি ক্লাস মিস দিচ্ছি না বা করানোর চেষ্টা করতেছি। কারণ কি? কারণ হচ্ছে আমার নিজের পরীক্ষা। ঠিক আছে না? এই জন্যই আপনাদের সাথে আমি আছি ইনশাল্লাহ। কালকে পূজার ওখানে ডিউটি যাইও আমি প্রায় 35-40 মিনিট লেখছি। কি লেখছি? ওই যে গ্রেপ্তারি পরোয়ানা লেখছি, হুলিয়া লেখছি। আমি পরীক্ষার্থী না হলে কিন্তু আমি লিখতাম না, যেহেতু আমার নিজে। সুতরাং আপনারাও লিখবেন, বসে বসে এই বাড়ির কাজ একটা দিছি এটা লিখবেন। সকালে ক্লাস নিলে ভালো হয় তাই। সকালে তো নর্মালি ক্লাস ওভাবে নিব না। নর্মালি তো ক্লাস রাত্রে বেলায় নিব, 8টার দিকে ক্লাস নেব। যেদিনকে মিস হবে বা রাত্রে নিতে পারবো না ওদিনকে সকালে নেব, সমস্যা নেই। তবে প্রতিদিন ক্লাস নেওয়ার দরকার নাই ভাই, সপ্তাহে 4-5। এই সপ্তাহে আমি 4 দিন কইছি, তো 5-6 দিন হয়ে যাচ্ছে ক্লাস। ক্লাস কি মিস যাচ্ছে কোনো সময় দেখছেন? কালকে নেবো না রে, কালকে ক্লাস নেবো না, দেখি একটু রেস্ট নেই। 7 দিন ক্লাসে আনা, বা যখন পরীক্ষা আসবে না তখন প্রতিদিন নিবানি, সমস্যা নেই। ঠিক আছে ভাই? আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে আমরা সরাসরি আমরা চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারায়?
চলে যাবো হচ্ছে 90 ধারায়। সমনের অতিরিক্ত পরোয়ানা কখন কিভাবে জারি করা হয় এই সংশ্লিষ্ট বিধান। সমন, মনে করেন সমনের অতিরিক্ত পরোয়ানা জারি করা হচ্ছে 90 ধারায়। সমন জিনিসটা হচ্ছে আদালতের লিখিত আদেশ, যা 2 কপিতে ইস্যু করা হয়। এখন পরোয়ানা ইস্যু করা হয় কখন, মানে সমনের থেকে পরোয়ানা হচ্ছে একটু স্ট্রং, ঠিক আছে কিনা? অর্থাৎ মানে আপনি মনে করতেছেন যে ওসির ফোনে কাজ হবে না, আপনি ফোন দিয়ে আইছেন এসপি দিয়ে, তার মানে এটা কাজ হবে, কথা বুঝছেন? সমন হচ্ছে নর্মাল বিষয় যে ভাই আপনি আদালতে হাজির হন। তোর পকেট থেকে চুরি করে যাওয়া নেই, খালি খালি কথা বলো না, যাও। সমন হচ্ছে নর্মাল বিষয়, অর্থাৎ একজন ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য একটা নোটিশ। কিন্তু আপনি মনে করতেছেন সমন দিলে সে হাজির হবে না, আত্মগোপনে চলে যাবে, সে অমান্য করবে, তখনই হচ্ছে সমনের অতিরিক্ত পরোয়ানা আপনার জারি করা হয়। দ্যাট মিনস আপনি বুঝতেছেন কি, আপনি বুঝতেছেন যে সমন দিলে কাজ হবে না, মানে ওসি ফোন দিলে কোনো কাজ হবে না, আপনাকে ফোন দিতে হবে হচ্ছে এসপি দিয়ে, তাহলে কাজ হবে। অর্থাৎ সমন দিলে, সমন আপনি বুঝতেছেন সমন অমান্য করবে, সমনে কোনো কাজ হবে না, বা সমন দিলে সে আত্মগোপনে থাকবে বা সেটা সে অমান্য করবে, সেই ক্ষেত্রে সমনের অতিরিক্ত পরোয়ানা আপনি ইস্যু করতে, আদালত আপনার ইস্যু করতে পারবে। এই কথাটাই আপনাকে বলতেছে যে আপনার সমন সংক্রান্ত কি বিধিবিধান। এখানে বলতেছে সমন দেওয়ার পূর্বে অথবা সমন দেওয়ার পরেও যদি হাজির হওয়ার জন্য নির্দিষ্ট সময়ের পূর্বে আদালতে এইরূপ বিশ্বাস করার কারণ থাকে যে পলাতক হয়েছে বা সমন মান্য করিবে না, অথবা যে ব্যক্তি সমন অনুসারে হাজির হতে ব্যর্থ হয়, অথবা সমনটি যত জারি হয়েছে বলে প্রমাণিত হয়, অথবা হাজির হওয়ার জন্য পর্যাপ্ত সময় ছিল বলে প্রতীয়মান হয় এবং তার ব্যর্থতার জন্য যুক্তিসঙ্গত কারণ প্রদর্শন না করা হয়, সেই ক্ষেত্রে আদালত সমনের অতিরিক্ত পরোয়ানা ইস্যু করে। এক কথায় বলতেছে, আদালত যদি মনে করে সমন দেওয়া হয়েছে কিন্তু সে অমান্য করছে, অথবা সমন দেওয়ার পরেও সে আদালতে হাজির হয় নাই, বা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত সে এই আদেশটা অমান্য করছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে সমনের অতিরিক্ত পরোয়ানা আদালত বেসিক্যালি ইস্যু করে। যেমন চোরাই মাল উদ্ধার করার জন্য আদালত কিন্তু সমন দিতে পারে, পারে না? কিন্তু তা না দিয়ে আদালত কি করতেছে, চোরাই মাল উদ্ধার করার জন্য আদালত কিন্তু 98 ধারায় পরোয়ানা ইস্যু করতেছে। হ্যাঁ, 100 ধারায় কিন্তু অবৈধভাবে আটক ব্যক্তি উদ্ধার আদালত সমন দিতে পারে, কিন্তু তা না দিয়ে কি করতেছে, যে আদালত বুঝতেছে সমন দিনই মান্য করবে না রে, এই জন্য 100 ধারায় অবৈধভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা বেসিক্যালি আপনার ইস্যু করতেছে। এভাবে আমরা একটু জানার চেষ্টা করবো, ইনশাল্লাহ সামনের দিকে আমরা যাব। এরপরে আমরা যেটা চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 91 ধারা। 91 ধারা এগুলো দরকার নাই, আসবে না, খালি খালি এগুলো পার। এটা হচ্ছে আদালতে হাজির হওয়ার জন্য মুচলেকা নেওয়ার ক্ষমতা, অর্থাৎ যে ব্যক্তি আদালতে হাজির হয়েছে ওই ব্যক্তিকে আদালতে পুনরায় হাজির করার জন্য বা হাজির হওয়ার জন্য বিজ্ঞ আদালত কি নিতে পারে, মুচলেকা নিতে পারে। কার কাছ থেকে নিতে পারে? ওই আসামির কাছ থেকে নিতে পারে, যে আপনারা জামিনে ছাড়লাম, ঠিক আছে, আপনি মুচলেকা দিয়ে যান যে আবার আপনি এই তারিখে এই সময় আপনি আবার হাজির হবেন। এই আর যে ব্যক্তির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে, এই মুচলেকাধীন ব্যক্তি অর্থাৎ এই আসামি বা এই ব্যক্তি যদি মুচলেকার শর্ত লঙ্ঘন করে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে, কি বলতেছে, যে ফৌজদারি কার্যবিধি আইনের এই 92 ধারা মোতাবেক বলতেছে যে আছে সে কি করবে, আপনার এই ব্যক্তিকে পুলিশ অফিসার আবার গ্রেপ্তারও করতে পারবে। এটা আছে 92 ধারা, এগুলো আসবে না পরীক্ষায়, বাদ। আমরা একটু জানবো 93 ক, খ, গ, এই 3টা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাব ইন্সপেক্টরদের পরীক্ষায় এই 93 থেকে প্রশ্ন আসছে, একটু খেয়াল করবেন। 93 কতে বলতেছে যে এখতিয়ারের বাহিরে, দ্যাট মিনস বাংলাদেশের বাহিরে আপনি সমন কিভাবে প্রেরণ করবেন। সমন, মনে করেন হত্যা মামলার অন্যতম আসামি বা অন্যতম সাক্ষী বর্তমানে কুয়েতে অবস্থান করতেছে, তখন এই কুয়েতে সমনের কপি পাঠাবেন কিভাবে। এখানে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 93 ক ধারা মোতাবেক এখতিয়ারের বাইরে, দ্যাট মিনস বাংলাদেশের বাইরে যখন কোনো ব্যক্তির নিকট সমন পাঠাইতে হবে, তখন সমনের 2 কপি ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমে ওই দেশের হাকিম বরাবর প্রেরণ করতে হবে, অর্থাৎ কুয়েতের হাকিম বরাবর পাঠাইতে হবে, এবং ওই দেশের নিয়ম অনুযায়ী ওইখানে সমন জারি হবে। এই হচ্ছে এখতিয়ারের বাইরে অর্থাৎ বাংলাদেশের বাইরে সমন জারি। কত? 93 ক, এমসিকিউ। বাংলাদেশের বাইরে সমন জারি কত? 93 ক। 93 খতে বলতেছে এখতিয়ারের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে পাঠাবেন। আমরা জানি যে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা বেসিক্যালি এই কাজগুলো করে থাকি। তো এই যে মনে করেন এই হত্যা মামলার আসামি বর্তমানে কোথায় আছে? আমেরিকাতে আছে, কানাডায় আছে। তাহলে এই ব্যক্তিকে আপনি এই গ্রেপ্তারি পরোয়ানা পাঠান, তাহলে গ্রেপ্তারি পরোয়ানার কপিটা ডাকযোগে বা অন্য কোনো ভাবে ওই দেশের হাকিম বরাবর আপনাকে পাঠাইতে হবে, এবং ওই দেশের নিয়ম অনুযায়ী হচ্ছে ওইখানে গ্রেপ্তারি পরোয়ানা তামিল হবে। যদিও বইটি অনেক সহজ করে লিখে দিয়েছে, বাট এক দেশের আসামিরে অন্য দেশে নিয়ে আসা
এটা অনেক টাফ ব্যাপার। আন্তর্জাতিক অনেক আইন আছে বা নিয়ম কানুন আছে, সহজে আনা যায় না। যদি আনা যেত তাহলে সবাই নিয়ে আসতো, তাই না? কত আসামি লুকায় আছে না, বিভিন্ন বিভিন্ন দেশে আনা আছে না, আনা যায় না কেন? অর্থাৎ আইনে লেখা আছে আনা যাবে, ঠিক আছে, কিন্তু কিন্তু বিষয়টা এত সোজা না। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। তো এখানে এটা তাহলে প্রশ্ন 5 মার্কের প্রশ্ন দিতে পারে যে ক নামক একজন ব্যক্তি হত্যা মামলার আসামি, সে বর্তমানে ভারতে অবস্থান করতেছে, বা ভারতের কথাগুলি সমস্যা, তাহলে সে মনে করেন যে কানাডায় অবস্থান করতেছে। তাহলে এই আসামিকে মনে করেন বাংলাদেশে মানে গ্রেপ্তারি পরোয়ানা ওই দেশে পাঠানোর বিধান কি, ব্যাখ্যা করো। তখন 93 খ দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে, বুঝতে পারছেন? 2-3 লাইন লিখে দিলেই হবে। এই যে একজন করে ঘুমাচ্ছে, কি ডায়টা দেই না, ঘুমান, সমস্যা নাই, তার মানে আপনি ক্লাসে আছেন, এটাই অনেক বড় কিছু, ঠিক আছে কিনা? আচ্ছা, 93 গোয়াটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ বিদেশ থেকে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে আপনি আনবেন কিভাবে, এই মানে বাংলাদেশে তামিল করবেন কিভাবে, মনে করেন কানাডার একটি গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে কিভাবে তামিল করবেন, এই কথা আপনাকে বলতেছে 93 গোয়াতে। কথা বুঝতে পারছেন? যে 93 গোয়াতে বলতেছে বিদেশ থেকে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের হাকিম বরাবর আসবে, এবং বাংলাদেশের হাকিম গ্রেপ্তারি পরোয়ানা তামিলের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী আপনার বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে। তবে বলতেছে গ্রেপ্তারি পরোয়ানা বিদেশি হলে বাংলাদেশে যদি তামিল হয়, সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 85 এবং 86 ধারার বিধান প্রতিপালন করতে হবে। কেন এই কথা বলছে এখানে ভাই? 85 এবং 86 ধারায় ওই যে 20 মাইলের কম বেশি হলে, 20 মাইলের কম বেশি মানে কি, মনে করো যে ভারত থেকে একটি গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে আইছে, তাহলে বাংলাদেশে এই আসামি বর্তমানে অবস্থান করতেছে মনে করো যে রৌমারিতে, তা রৌমারি ভারতের বর্ডারে আছে না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সরাসরি ভারতে নিয়ে যাওয়া যাবে, সমস্যা নাই, পুলিশকে জানাইয়ে, তাই না, বাংলাদেশকে জানাইয়ে। কিন্তু আসামি ধরছেন হচ্ছে ঢাকার থেকে, ইন্ডিয়ান আসামি ধরছেন ঢাকার থেকে, তাহলে ঢাকার থেকে ইন্ডিয়ার দূরত্ব কি 20 কিলোমিটার, নাকি 20 কিলোমিটার না আরো বেশি? তাহলে এই জন্য এখানে 85 এবং 86 ধারার বিধান প্রতিপালন করেই বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে তামিল করতে হবে, ঠিক আছে? এই যে ইনামুল সিএমপি, সে ঘুমাই গেছে পুরো। নাইট ডিউটি করছেন নাকি? নাইট ডিউটি কিন্তু আমিও করছি, ঠিক আছে? কষ্ট করতে হবে নিশ্চয়, কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আর যারা একান্তই পুরো রাত জাগিয়েছিলেন তারা ঘুমান, বেশি কষ্ট করার দরকার নেই, শারীরিক সুস্থতার দরকার আছে, ঠিক আছে? আমি নাইট করছি ঠিক আছে, কিন্তু পুরো রাত তো জাগি নাই, বিশ্রাম করছি, ঘুমাইছি, একটু এই করছি, যাও গাড়ি, ওটা বিষয় না। তো যারা ইয়া করছেন, রেস্ট করেন, নাইট ডিউটি করছেন, ঠিক আছে, যাও। তাহলে আমরা এখানে 93 ক খ গ, এখান থেকে রিটেনে 5টা প্রশ্ন, 3টা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের বাইরে কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা সমন প্রেরণ করবেন, বিদেশ থেকে বাংলাদেশের বাইরে কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করবেন। এরপরে বলতেছে যে আপনার এই যে বা ইয়া থেকে কি বলে এটা, এই বিদেশ থেকে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে কিভাবে তামিল করবেন, লেখুন, ব্যাখ্যা করুন, বুঝিয়ে লেখুন। এরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে, আশা করি আপনারা পারবেন। আমি একই কথা যেটা বারবার বলি, সেটা হচ্ছে পদোন্নতির জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই 9 মাস 10 মাস কষ্টের সাথে লেগে থাকা, ধৈর্যের সাথে লেগে থাকা, এটা খুবই টাফ একটা পরীক্ষা, অর্থাৎ অনেক অনেক ধৈর্যের একটা পরীক্ষা, এটা ভাই এত সহজ না। দেখবেন বহুত লোক ঝরে যাবে 1-2 মাস পরে, তার আর খোঁজ থাকবে না। কিন্তু যারা ডিটারমিনেশন নিয়েছেন যে 1 বছর আলামিন ভাইয়ের কাছে আমি পড়বো, যতই কষ্ট হোক আমার জান জীবন দিয়ে আমি পড়বো, দেখবেন ভালো করবেন তারা, কিন্তু শেষ পর্যন্ত লেগে থাকতে, কথাই বলে না যে শেষ ভালো যার সব ভালো তার, শেষ পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাবো ফৌজদারি কার্যবিধি আইনের এই যে যে বলতেছে যে 94 ধারা থেকে চলে যাব। 94 ধারা থেকে আপনার 100 আপনার এই 5 ধারা, এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 7ম অধ্যায়। এইখানে বেসিক্যালি আপনাকে বলতেছে যে দলিল ও স্থাবর সম্পত্তি উপস্থিত করার জন্য অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার সম্পর্কিত ওয়ারেন্ট। তাহলে এটা হচ্ছে ওয়ারেন্ট সম্পর্কিত বিধান। এই ওয়ারেন্ট সম্পর্কিত বিধানগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে, কেননা আমরা ওয়ারেন্ট বিষয়ে কাজ করে থাকি, তাই না? ওয়ারেন্ট তো জীবনও সহি দেই নেই, থানায় এসে ওয়ারেন্ট সহি দেখলাম, হ্যাঁ?
নাকি অলরেডি একটা তামিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ নাকি? আচ্ছা, তাহলে এই ওয়ারেন্ট সহিতেই ফেলাইছি। এখন এই যে যে দলিল এবং অস্থাবর সম্পত্তি উপস্থিত করার জন্য এবং অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য ওয়ারেন্ট সম্পর্কিত বিধান, এটা 94 ধারা থেকে 105 ধারা পর্যন্ত আলোচনা করছে। এই ধারাটা, এই বিষয়গুলো আমরা ভালো করে পড়বো, যে কোন কোন ক্ষেত্রে আদালত কি কি বিষয়ে কিভাবে ওয়ারেন্ট দিতে পারে এবং ওয়ারেন্ট জারির বিধানটা কি, বা এই পরোয়ানাটা কিভাবে আপনি তামিল করবেন, সেই সংশ্লিষ্ট বিষয়গুলো এখানে বলতেছে। 94 ধারায় চলে যাই। 94 ধারায় বলতেছে দলিলাদি অথবা অন্য কোন বস্তু দাখিল করার জন্য সমন দিতে পারে। কে পারে? আদালত পারে। এবং কে পারে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারে। তাহলে দেখেন, এখানে গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ আছে। দলিল এবং অন্যান্য মানে প্রমাণাদি বা সম্পত্তি হাজির করার জন্য বা প্রমাণ হাজির করার জন্য সমন দিতে পারে। কে পারে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারে। আর কে পারে? আদালত পারে। কখন পারে? যে কোনো সময় পারে। আপনারা কি জানেন যে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে সমন ইস্যু করতে পারে? এই প্রশ্নটা কিন্তু এই বছর পরীক্ষা আইসে 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 দেখছেন না, যে পুলিশ অফিসার কর্তৃক সমন ইস্যুর ক্ষেত্রগুলো কি কি? তাহলে পুলিশ অফিসার নিম্নলিখিত ক্ষেত্রে সমন ইস্যু করতে পারে। এই যে 94 ধারার কোন মামলার দলিলাদি বা প্রমাণপত্র হাজির করার জন্য লিখিত আদেশ দ্বারা সমন ইস্যু করতে পারে। আবার চলে যাবেন ফৌজদারি কার্যবিধানের 103 ধারায়, যে কোনো স্থানে তল্লাশি কার্য সম্পাদন করার জন্য কোনো ব্যক্তিকে বা সাক্ষীকে হাজির করার জন্য পুলিশ অফিসার লিখিতভাবে সমন ইস্যু করতে পারে। এছাড়াও ফৌজদারি কার্যবিধানের 160 ধারা মোতাবেক কোনো মামলার সাক্ষীকে হাজির করার জন্য বা মামলা সম্পর্কে অবগত আছে উক্ত ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য লিখিতভাবে সমন ইস্যু করতে পারে। এছাড়াও দেখবেন ফৌজদারি কার্যবিধানের 175 দ্বারায় আপনাকে বলতেছে যে আপনার এই যে অপমৃত্যু মামলার সাক্ষীকে তলব করার জন্য বা সাক্ষী হওয়ার জন্য, হ্যাঁ, এই 175 ধারা মোতাবেক সাক্ষীর প্রতি লিখিত সমন পুলিশ অফিসার ইস্যু করতে পারে। তাহলে আমরা কোন কোন ধারা শিখলাম বন্ধুরা? 94, 103, এরপরে 160 এবং 175। এই 4টি ক্ষেত্রে পুলিশ অফিসার লিখিতভাবে সমন ইস্যু করতে পারে। শোনেন বন্ধুরা, পরীক্ষায় যা আসবে এইটাকেই বারবার আপনাকে প্র্যাকটিস করতে হবে। বেহুদা ফাউল জিনিস বারবার পড়ার কোনো দরকার নাই। যা আসবে সেটা ভালো করে শেখেন, তাহলে দেখবেন পরীক্ষা ইনশাল্লাহ ভালো করতে পারবেন। তাহলে 94 ধারায় আমরা চলে আসি। 94 ধারায় সমন ইস্যু করে কে? আদালত করে। আর কে করে? আর কে করে? আর করে হচ্ছে আপনার এই যে পুলিশ অফিসার করে। কোন পুলিশ অফিসার করে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করে। কখন করে? করে হচ্ছে যে আদালতের যখন প্রয়োজন হয় যে এই জিনিসটা ওই ব্যক্তির কাছে আছে, বা পুলিশ অফিসার জানতে পারে যে এই তথ্যটা ওই ব্যক্তির কাছে আছে, তখন এই লিখিত আদেশ দ্বারা বেসিক্যালি এই সমনটা আপনার কি করা হয়? আপনার ইস্যু করা হয়। তবে বলতেছে যে এই নিয়মেরও কিন্তু ব্যতিক্রম আছে, যে পুলিশ অফিসার বা আদালত ইচ্ছে করলেই কিন্তু লিখিত সমন ইস্যু করতে পারবে না। যেমন আমি আপনি ইচ্ছে করলেই কিন্তু একজন ডিআইজি রে ফোন দিতে পারি না। পারি? পারি না। পারি কখন? পারি যখন ডিআইজি চাচা হয় বা এলাকার মুরব্বী হয়, আপনার চেনে, তখন ফোন দিলেন, কাকা আমার তো এই অবস্থা, আমার একটু বাঁচান নাকি, আমার জন্য একটু ফোন দেন স্যারের কাছে। আপনি আপনি কিন্তু এসপি স্যারও কিন্তু আমরা সরাসরি ফোন দিতে পারি না। পারি কখন? পারি যখন এসপি স্যার আপনার চেনে বাই নামে, যেটা তো লিঙ্কন বা স্যারের বডিগার্ড ছিলেন বা স্যারের সাথে আপনি ছিলেন, এটা হচ্ছে এরকম। তো এই 94 ধারায় আপনাকে বলতেছে যে আপনি ইচ্ছে করলেই কিন্তু অনেক সময় আপনি সমন দিতে পারবেন না। কখন সমন দিতে পারবেন না? হ্যাঁ, যখন কোনো ব্যক্তির ডকুমেন্ট বা কোনো দলিল বা তথ্য কোনো ব্যাংকের হেফাজতে থাকবে, তখন ইচ্ছা করলেই কিন্তু আপনি লিখিত সমন দিতে পারবেন না। এমসিকিউ, কিসের হেফাজতে থাকলে? ব্যাংকের হেফাজতে থাকলে। এবং কোন ডকুমেন্ট বা তথ্য যদি আপনার এই যে দণ্ডবিধি 403, 406, 408, 409, এগুলো হয়তো নতুন যারা বুঝবে না, আপনাদের একটু বলি যে 403 হচ্ছে অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, 406 হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি, 408 হচ্ছে চাকর কর্তৃক মনিবের সম্পত্তি অপরাধজনক বিশ্বাসভঙ্গ, হ্যাঁ, 421 থেকে 424 এটা হচ্ছে যে প্রতারণা সংশ্লিষ্ট বিষয়। এবং এই সকল অপরাধের ক্ষেত্রে আপনি দায়রা জজের অনুমতি ব্যতীত কোনো ব্যক্তিকে কোনো তথ্য আদালতে হাজির করতে আপনি বাধ্য করতে পারবেন না। এবং ব্যাংক, পোস্ট অফিস, হ্যাঁ, এরপরে বলতেছে অনন্য ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমতি ছাড়া কোনো তথ্য কিন্তু আপনি আদালতে হাজির করতে কোনো ব্যক্তিকে বাধ্য করা যাবে না। মনে করেন যে আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে কয় টাকা আছে,
মানে কোনো পুলিশ অফিসার ইচ্ছে করলে কিন্তু এই তথ্য আমাকে হাজির করতে বাধ্য করতে পারবে না, পারবে? কেননা এটা ব্যাংকের অধীনে সংরক্ষিত আছে। ব্যাংকের অনুমতি না নিয়ে বা দায়রা জজের অনুমতি না নিয়ে এই তথ্য কিন্তু হাজির করা যাবে না। ঠিক আছে কিনা? তথ্য অধিকার আইন পড়বেন 2007। আমরা এইভাবে পড়াইছি যে, আমরা বলছি যে এইভাবে এমসিকিউ আসবে। পরীক্ষার আগে বলছি তথ্য অধিকার আইনের 7 ধারা থেকে একটা এমসিকিউ আসবে। কি আইছে না ভাই? আলহামদুলিল্লাহ, মুখ দিয়ে যা বলছি তাই আসছে। কিন্তু যারা মানছে দেখবেন রেজাল্ট দিয়ে যখন দেবে, দেখতে পারবেন যে আমাদের স্টুডেন্টরাই সারা বাংলাদেশে ভালো করবে ইনশাল্লাহ। ঠিক আছে? আর দোয়া চাই আপনাদের কাছে, যেন আমিও ভালো করতে পারি আপনাদের সাথে সাথে। এবছর আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন। 3 বছর তো আপনাদের জন্য দোয়া করছি, বুঝলেন না? এবছর আমার জন্য একটু বেশি করে করবেন আপনারা ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমরা একটু দেখবো, যে এই 94 উপধারায় যেটা বেসিক্যালি বলতেছে, বলতেছে যে এই ধারার বিধান সাক্ষ্য আইন 1872-এর 123 এবং 124 ধারাকে প্রভাবিত করবে না, অথবা ডাক বা টেলিগ্রাফ কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত কোনো পত্র, পোস্টাল, টেলিগ্রাফ বা অনন্য দলিল বা কোনো পার্সেল বা বস্তুর ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। ভালো করে বুঝেন। মানে অনেকে তো নতুন, তারা হয়তো বুঝবে না। সাক্ষ্য আইনের 123 এবং 124-এ কি কইছে জানেন? 123 এবং 24-এ বলছে কি, যে সরকারি কর্মচারী, সরকারি আপনার এই যে কর্তৃপক্ষ বা আছে, বলা হচ্ছে যে প্রকাশ করলে জনস্বার্থের ব্যাঘাত ঘটবে এমন তথ্য প্রকাশ করতে বাধ্য না। ঠিক আছে? এটা হলো সাক্ষ্য আইনে কইছে। কিন্তু এই 94 ধারা এসে কইছে যে সরকারি কর্মচারীর কাছে যদি কোনো তথ্য থেকে থাকে, সেই তথ্য সে কিন্তু দিতে পারবে। এই ক্ষেত্রে, হ্যাঁ, সাক্ষ্য আইনের 123 এবং 124 এই বিধানটা বেসিক্যালি এখানে সাক্ষ্য আইনের 123 এবং 24-এ বলতেছে সরকারি কর্মচারী কোনো তথ্য সরকারি কর্মচারী দিতে পারবে না, কার অনুমতি ব্যতীত, মানে দিতে বাধ্য না। এটা 123-24-এ সাক্ষ্য আইনি কইছে। কিন্তু এই কার্যবিধি 94 ধারায় বলতেছে যে সাক্ষ্য আইনের এই বিধান কোন ডকুমেন্ট দাখিলের, কোন সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে এই বিধানটা 94 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কিন্তু সাক্ষ্য আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বুঝতে পারছেন কথা আমার? এই হলো 94 ধারা। 95 ধারা আছে যে ডাক, পার্সেল টার্সেল সংশ্লিষ্ট বিধানাদির কথা বলছে, ওটা বাদ। আমরা সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের এই 95 ধারায় কি কইছে। 95 ধারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশন, এটা আপনাদেরকে আগে জানতে হবে। যে তল্লাশি ওয়ারেন্ট, এই যে তল্লাশি ওয়ারেন্ট, এটা কিন্তু আমাদের পদোন্নতি পরীক্ষায় আমার কাছে মনে হচ্ছে এই বছর পরীক্ষায় আসবে আসবে আসবে। ঠিক আছে? তল্লাশির প্রশ্ন কিন্তু এবছর পরীক্ষায় আসে নাই, আইছে? কনস্টেবলদেরও আসে নাই, এএসআই দেরও আসে নাই। তাহলে আমাদের জন্য লাকি চান্স হচ্ছে এই তল্লাশি রিলেটেড পৃথিবীতে যত প্রশ্ন আছে সব আমাদেরকে জানতে হবে। তল্লাশি কাকে বলে, তল্লাশি পরোয়ানা কাকে বলে, তল্লাশির নিয়ম কি, তল্লাশির আগে পরে সময় করণীয় কি, পুলিশের করণীয় বর্জনীয় কি, তো পুলিশ যে তল্লাশি করতে পারে তার আইনগত ভিত্তি কি, চোরাই মালের তল্লাশি কি, অবৈধ আটকের ব্যক্তির তল্লাশি কি, হ্যাঁ, অবৈধ প্রকাশনার তল্লাশি কি, তল্লাশির সময় করণীয় কি, তল্লাশির ক্ষেত্রে সহায়তা না করলে শাস্তি কি, তল্লাশির প্রয়োজনীয়তা কি, তল্লাশির উপাদান কি, তল্লাশি পরোয়ানা কি, অনুসন্ধান কি, কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার অনুসন্ধান ইস্যু করতে পারে। এরকম দেখবেন প্রায় 30টা প্রশ্ন আমরা রেডি করব। যখন এটাতে একদিনই পড়ানো সম্ভব না, তখন আমরা আস্তে আস্তে এগুলো জানবো। কি লিঙ্কন ভাই, ঠিক আছে না? এটা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা শিখবো যে তল্লাশি রিলেটেড প্রায় 30টার উপর প্রশ্ন আছে, আমরা সবই জানবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আগে জানি যে তল্লাশি জিনিসটা কি। এটা এই যে আজকে বাড়ির কাজের মধ্যে তোমরা ওই যে তল্লাশি কাকে বলে এটা লেখবা, এবং কোরকি পরোয়ানা কাকে বলে এবং কোরক কাকে বলে, এই দুটো জিনিস সবার জন্য বাড়ির কাজ দিলাম, সবাই বসে বসে লেখবেন এটা। এই লেখা কেউ মিস করবেন না, ঠিক আছে? আমি নিজেও লেখবো ইনশাল্লাহ আপনাদের আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আমি একটু রেস্ট করে আবার লিখতে বসবো। ঠিক আছে? শোনেন, এই বিষয়টা পজিটিভ নেবেন। ডিপার্টমেন্ট কি, ডিপার্টমেন্টে মনে করেন যত কাজ করেন কোনো লাভ নাই। আপনার নিজের ভবিষ্যৎ মানে আপনার নিজের র্যাঙ্কের সিস্টেম আয় করতে, নিজেরটা আগে রেডি করতে হবে যে আমার র্যাঙ্ক লাগাতে হবে কিভাবে, ঠিক না? আপনি ডিপার্টমেন্টের জন্য মনে করেন আপনি কম্পিউটার অপারেটর, এটা কিন্তু আনঅফিসিয়াল কথা। এটা আবার বললেন না যে ভাই আবার এই কথা কইছে। যত কাজ করেন, এই আবার যেন কইেন না যে আলামিন ভাই আবার এই কথা কইছে, কথা বলেন, এটা হলো আপনারা এমনি বললাম আর কি। আচ্ছা, তল্লাশি কাকে বলে, তল্লাশি পরোয়ানা কি, এটা আমরা ভালো করে জানবো। তল্লাশি শব্দের ইংরেজি প্রতিশব্দ সার্চ। আমরা পুলিশের চাকরি করি, এই তল্লাশি রিলেটেড যে কোনো প্রশ্ন আমাদেরকে ভালো করে জানতে হবে, এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে? তাহলে তল্লাশি শব্দের ইংরেজি
তল্লাশির ক্ষেত্রে আমরা একটা নোট মনে রাখবো। অলরেডি পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা কাগজ ইস্যু করছে, গতকাল আমাদের গ্রুপে দেখলাম, আমাদের থানার গ্রুপে স্যাররা দেশে দেখলাম যে তল্লাশির ক্ষেত্রে অবশ্যই সিআরপিসির 102, 3, 165, 66, পিআরবি 280 বিধি অনুসরণ করা কিন্তু আবশ্যক। এই এই ধারাগুলো যদি আপনি অনুসরণ না করেন তাহলে কিন্তু এই তল্লাশিটা অবৈধ হবে, বেআইনি হবে। আচ্ছা, যদি একটা প্রশ্ন আসে যে তল্লাশি কখন অবৈধ, তাহলে এক কথায় উত্তর, সিআরপিসির 102, 3, পিআরবি 280, সিআরপিসির 165, 66 যদি অনুসরণ না করে তল্লাশি করা হয় তখন সেই তল্লাশি অবৈধ। কি বাংলা কথা কি ঠিক আছে না? অর্থাৎ তল্লাশি করতে গেলে 102, 3, পিআরবি 280 বিধি অনুসরণ যদি না করেন তাহলে আপনার এই তল্লাশিটা অবৈধ হিসেবেই গণ্য হবে। তাহলে তল্লাশি কাকে বলে বন্ধুরা, আমরা একটু শিখি। তল্লাশি শব্দের ইংরেজি প্রতিশব্দ আছে সার্চ, হ্যাঁ, অর্থাৎ তল্লাশি। সার্চ শব্দের অর্থ, তল্লাশি শব্দের অর্থ হচ্ছে লুকায়িত কোনো জিনিসকে মানে কি মানে উদ্ধার করা সাক্ষীদের উপস্থিতিতে, ঠিক আছে কিনা। মূলত বলতেছে যে পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি আইনের আপনার বলতেছে হচ্ছে যে আপনার এই যে 96, 98, 99 ক এবং 100 ধারা মোতাবেক আপনার চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল দলিল অথবা সরকার কর্তৃক নির্দেশিত কোনো বস্তু উদ্ধার করার জন্য পরোয়ানামূলে যে আইনানুগ কার্যক্রম পরিচালনা করেন তাকেই তল্লাশি বলে। এখন তোমাদের মধ্যে আপনাদের মধ্যে একটা সমস্যা আছে যে তল্লাশির ক্ষেত্রে ধারা নিচেই কোনটা দেব আর তল্লাশি পরোয়ানার ক্ষেত্রে ধারা নিচেই কোনটা দেব, এই দুটো নিয়েই সমস্যা, তাই না? আমি বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই, আমি স্পষ্ট করতে চাই, নাকি স্পষ্ট করতে চাই, বুঝতে পারছেন? স্পষ্ট করতে চাই। তাহলে সেটা কি, সেটা হচ্ছে যে আপনার তল্লাশির ক্ষেত্রে অবশ্যই নিচে ধারা দেবেন 102, 3, পিআরবি 280, কিন্তু যখন আপনি তল্লাশি পরোয়ানার সংজ্ঞাটা লিখবেন তখন নিচেই ধারা দেবেন 96, 98, 99 ক 100 ধারা, পিআরবি 280। একটা নোট, আমরা এই নোটটা দিতে মৃত্যু হয়ে গেলেও নোটটা দিতে ভুল করব না। সে নোটটা হচ্ছে অবশ্যই তল্লাশির ক্ষেত্রে সিআরপিসির 102, 3, পিআরবি 280 বিধি অনুসরণ করা আবশ্যক। এটা শুধু সিআরপিসির প্রশ্ন লেখার ক্ষেত্রে নোটটা দেব না, এটা যদি মাইনর অ্যাক্টের কোনো প্রশ্ন তল্লাশির ক্ষেত্রে আসে, যেমন মানব পাচারের তল্লাশি 20 ধারা, মাদক দ্রব্যের তল্লাশি হচ্ছে 23 ধারা, আবার হচ্ছে এই যে অফিসিয়াল সিক্রেট আইন আছে আপনার 11 ধারা, এরপরে আছে আপনার এই যে আরো বিভিন্ন মাইনর অ্যাক্টের যে তল্লাশির বিধান আছে, এই তল্লাশি রিলেটেড এর ক্ষেত্রে অবশ্যই সিআরপিসির পদ্ধতি অনুসরণ করতে, এই জন্য ওখানেও আমরা নোট দেবো যে এই তল্লাশির ক্ষেত্রে সিআরপিসির 102, 3, পিআরবি 280 বিধি অনুসরণ করা আবশ্যক। এই যে বরগুনা জুয়েল ভাই একা একা কি কথা করছেন, আমারে বকতিছেন নাকি? হ্যাঁ, জুয়েল ভাই কি কথা কয় একা একা? জুয়েল ভাই কি কথা কয়? জুয়েল ভাই যদি কথা কন দিয়ে কি কইছেন, কন দেখি কন। বরগুনার জুয়েল, লাল চিহ্ন কাটেন। স্যার ওই যে আপনার এক বড় ভাই বলতেছে তোমার চাকরি 5 বছর, তুমি এখনই পড়ালেখা শুরু করছো, এই জন্য বললাম স্যার। হ্যাঁ, 5 বছর কেন, আমি তো পড়াশোনা শুরু করছি 4 বছর থেকেই, ঠিক আছে কিনা। পড়াশোনা শোনেন, র্যাঙ্কের জন্য হচ্ছে আপনাকে ডিটারমিনেশন থাকতে হবে যে না আমার দরকার, আমি এটা নেবই নেবো যে কোনো ভাবে, ঠিক আছে না? দেখবেন আল্লাহ পাক আপনাকে দিয়েই দেবে ইনশাল্লাহ। জি স্যার। আর আইনের বিষয়টা হচ্ছে ঠিক আরবির মতো, আপনি কন্টিনিউ রিভিশনে না থাকলে এটা আপনি ভুলে যাবেন। বহুত হাফেজ আছে যারা কোরআন শরীফ রিভিশন বা পড়ার প্র্যাকটিসের অভাবে হাফেজও কোরআন শরীফ ভুলে গেছে। তাহলে আইনটা আছে কন্টিনিউ প্র্যাকটিসের বিষয়। যাই হোক, তাহলে আমরা এখান থেকে পদোন্নতি পরীক্ষায় আমাদের যে প্রশ্নগুলো আসবে সেটা আমরা একটু দেখি। তাহলে প্রশ্ন আসতে পারে তল্লাশি কি, তাহলে তল্লাশি কি আমরা জানছি। তাহলে তল্লাশি পরোয়ানাটা কি বন্ধুরা? তল্লাশি পরোয়ানাটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি আইনের 96, 98, 99 ক 100 ধারা মোতাবেক চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল দলিল, অবৈধ প্রকাশনা বা অবৈধভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহর যুক্ত যে লিখিত পরোয়ানা ইস্যু করে তাকেই তল্লাশি পরোয়ানা বলে। এই তল্লাশি পরোয়ানা নিচে ধারা কি দেবেন? ধারা দেবেন হচ্ছে এই যে 96, 98, 99 ক 100 ধারা, অস্ত্র আইনের 25 ধারা, এটাও দিতে পারেন। আর এখানে আমরা একটা নোট দেব যে তল্লাশি পরোয়ানামূলে কোথাও তল্লাশি কার্যক্রম চালানোর সময় অবশ্যই পুলিশ অফিসার সিআরপিসির ফৌজদারি কার্যবিধি আইনের 102, 3, পিআরবি 280 বিধি অনুসরণ করা আবশ্যক। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে 96 ধারায় কি বলতেছে যে তল্লাশি পরোয়ানা কখন দেয়া হয়। তল্লাশি পরোয়ানা কি সব সময় দেয়া হয় না, সব সময় কিন্তু দেয়া হয় না। তল্লাশি পরোয়ানা দেয়া হয়েছে তখনই যখন আদালত মনে করে
যে সমন দিলে অমান্য করবে, বা হচ্ছে এই কোন জিনিসটা কোথায় লুকায়িত আছে আদালতে জানা নাই, হ্যাঁ, লুকায়িত জিনিস উদ্ধার করার জন্যই মূলত তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয়। আমরা একটা নোট নেব এখানে, যে তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয় নরমালি 3টি কারণে, ঠিক আছে কিনা? লুকায়িত জিনিস উদ্ধার করার জন্য, সমন অমান্য করবে এই জন্য, আর একটা বলতিছে যে আপনার এই তল্লাশি কার্যক্রম মানে লুকায়িত জিনিস উদ্ধার সাধনে মানে এই সহজে উদ্ধার করার জন্য মূলত তল্লাশি পরোয়ানাটা বিজ্ঞ আদালত আপনার ইস্যু করে থাকে, ঠিক আছে। এরপরে আমরা একটা জিনিস জানবো, যে আয়কর অফিসারের বিরুদ্ধে আয়কর সংক্রান্ত কোনো দলিল দাখিল করার জন্য তল্লাশি ওয়ারেন্ট প্রদান করা যাবে না। এটা এমসিকিউ মনে রাখবেন, যে আয়কর অফিসারের বিরুদ্ধে আয়কর সংক্রান্ত কোনো দলিল দাখিল করার জন্য তল্লাশি ওয়ারেন্ট প্রদান করা যাবে নয়াকারে না। এটা আমরা মনে রাখবেন। তাহলে আমরা এখানে কি দেখলাম বন্ধুরা? আমরা দেখলাম যে তল্লাশি কাকে বলে এবং তল্লাশি পরোয়ানা জিনিসটা কি। এই দুটো কিন্তু সংজ্ঞা আজকে আপনারা লিখবেন। আমার ক্লাসে যদি না বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো গাইড দেখে হলেও এই দুটো সংজ্ঞা লিখবেন। কোরক কাকে বলে, কোরকি পরোয়ানা কাকে বলে, এই 4টা সংজ্ঞা আজকে বাড়ির কাজ দিলাম, সবাই লিখবেন তো ইনশাল্লাহ। তাহলে আমরা এখন, ক্লাস কিন্তু শেষ না, কেউ বেরোবেন না। আমি এখন 5 মিনিট সবার সাথে এমসিকিউ আলোচনা করব, জিজ্ঞেস করব, তাহলে আপনাদের জন্য আরো একটু পজিটিভ হবে। আচ্ছা, হ্যাঁ, কারে জিজ্ঞেস করবো কোন দেখি? আচ্ছা, একজনটা লেডিসটা জিজ্ঞেস করি, কে আছে ক্লাসে দেখি। কেউই তো দেখি না। এই যে হেলেনা আপা, আপনি বলেন। হ্যাঁ, হেলেনা বলেন যে নিরপরাধ ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হলে আপনার ওই নিরপরাধ ব্যক্তি কত মাসের মধ্যে আবেদন করবে ফেরত পাওয়ার জন্য, বলেন। 6 মাসের মধ্যে আবেদন হ্যাঁ, করতে হবে। থ্যাংক ইউ, 6 মাস। এই যে খালেকা খাতুন নেত্রকোনা, আপনি ফোন দিছিলা। খালেকা তুমি বলো, খালেকা লাল চিহ্ন কাটো, কথা বলো। খালেকা বলো, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে করকৃত সম্পত্তি প্রত্যার্পণ করা যাবে উক্ত ব্যক্তি কত বছরের মধ্যে হাজির হলে? 2 বছর, 3 বছর, 4 বছর, বলো কত বছর ভাই? কথা কয় না, দেখছো, 2 বছর। এই রেশমা বলো, রেশমা বলো, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার স্থাবর সম্পত্তি কোরকের বিধান নিম্নের কোনটি? আটক করে, তারপরে হচ্ছে আপনার এই যে দখল করে, ক ও খ কোনটি না? স্যার, স্থাবর সম্পত্তি দখল করে, আচ্ছা, অস্থাবর সম্পত্তি ক্রয় করে কিভাবে? আটক করে। থ্যাংক ইউ। এরপরে এই যে আসমা বলো, আসমা আমাদের পুরনো স্টুডেন্ট, আসমা তুমি বলো, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ক্রোক কত কপিতে ইস্যু করা হয়? ক্রোকি পরোয়ানা কত কপিতে ভাই? 1 কপি স্যার। 1 কপি, থ্যাংক ইউ। ক্রোকি পরোয়ানার ইংরেজিটা বলো, তুমি ইংরেজিটা বলো। স্যার, ডিসপ্লেস ওয়ারেন্ট। Stress warrant. হ্যাঁ, ডিসপ্লেস ওয়ারেন্ট স্যার। আচ্ছা, ডিস্ট্রেস ওয়ারেন্ট, তাই না? ডিস্ট্রেস ওয়ারেন্ট, বুঝতে পারছি, ডিস্ট্রেস ওয়ারেন্ট। হ্যাঁ, এরপরে 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 আমাকে একটু বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনাকে বলতে হবে যে এই তল্লাশি পরোয়ানা এর ইংরেজি প্রতিশব্দ কি? সার্চ ওয়ারেন্ট, অ্যাটাচমেন্ট ওয়ারেন্ট, নাকি অ্যারেস্ট অফ ওয়ারেন্ট? সার্চ ওয়ারেন্ট স্যার। সার্চ ওয়ারেন্ট, হ্যাঁ। তল্লাশি পরোয়ানা নরমালি কত কপিতে ইস্যু হয় ভাই? তল্লাশি পরোয়ানা স্যার, ওটা তো 1 কপিতে হয় না। 1 কপিতে ইস্যু হয়, হ্যাঁ, 1 কপিতে ইস্যু হয়। কনফিউশন কেন ভাই? আচ্ছা বলেন, ফৌজদারি কার্যবিধি আইনের ওই বিদেশে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে গেলে মানে কার্যবিধির কোন ধারার পদ্ধতি অনুসরণ করতে হয়? 93 ক, খ, গ, হ্যাঁ, খ খ খ। আর বিদেশ থেকে পরোয়ানা বাংলাদেশে তামিলদের ক্ষেত্রে সিআরপিসির কোন ধারা অনুসরণ করতে হয়? 93 গ। এবং কার্যবিধির কোন ধারা অনুসরণ করতে হবে? 85 আচ্ছা, ঠিক আছে ভাই, সবার জন্য শুভকামনা। যে বাড়ির কাজ সাইড দিয়ে সবাই কষ্ট করে লিখবেন, তল্লাশি কাকে বলে, তল্লাশি পরোয়ানা কাকে বলে, ক্রোক কাকে বলে, ক্রোকি পরোয়ানা কাকে বলে। সবাই ভালো থাকেন। আর অনেক আল্লাহর বান্দা এখনো সম্মানই প্রদান করেননি, সমস্যা কি বলি ভাই? সবাই কষ্ট করতেছেন, আমিও কষ্ট করি, তাই না?